ডিসেম্বরের কনকনে ঠান্ডায় আর যাই হোক বিয়ে বাড়িটা কিন্তু একটু বেমানান, বিশেষত শালিনীর মতো উঠতি বয়সের মেয়েদের ক্ষেত্রে তো বটেই। কারণ একে তো দাদার বিয়ে, দ্বিতীয়ত সোয়েটার চাদর টুপির হাঙ্গামা। বাড়িতে বিয়ে লাগলে যা হয় আর কি, চারিদিকে লোকজনের সমাগম, টাটকা রজনীগন্ধার গন্ধ আর ওই গোলাপের মিষ্টি রংটা দেখলে উফ, যে কোনো মানুষের মনে প্রেমের ছোঁয়া লাগবে, এটাই স্বাভাবিক। বিয়ের দিন সকাল থেকে সানাইয়ের আওয়াজ, মানুষগুলোর আনন্দ আর গয়নাগাটির আওয়াজে মিলেমিশে একটা দারুণ অনুভূতি জাগায়, যা কখনোই লিখে বোঝানো সম্ভব নয়। চারিদিকে ত্রয় স্ত্রীরা হাত ভর্তি করে নানান অলঙ্কার পরে শাঁখা সিঁদুর আলতা দিয়ে যে যার মতন সাজছে, যাদের প্রত্যেকেই খুব ব্যস্ত। ঠিক সেই সময় কে যেন পাশ থেকে ব্যস্ত হয়ে বলল, আরে সরো সরো সরে যাও, গায়ে হলুদ হবে এইখানেই উঠোনের মাঝখানে। শালিনী আর তার বয়সী বন্ধুরা শিশুসুলভ মন দিয়ে হুমড়ি খেয়ে এসে পড়ল, সঙ্গে বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনরাও। যেন ঘর থেকে বেরিয়ে উঠোনের মাঝে সবাই কোনো কেরামতি দেখছে। যাই হোক, বেশ সমারোহের সঙ্গে চলল গায়ে হলুদ পর্ব। কেউ আবার বরকে সবাই মিলে আচ্ছা করে হলুদ মাখিয়ে দিতে ব্যস্ত। বাড়িতে 6 বোন, সকলের আনন্দ আর খুনসুটি অচিরেই ক্যামেরা বন্দি হলো। সত্যি কথাই বলে না, খুশির জোয়ার এসেছে। সেদিন বাড়িতে খুশির জোয়ারই এসেছিল বটে। এবারেও পর্ব হলো, ছেলের বাড়ির হলুদ মেয়ের বাড়ি যাবে, তার জন্য আয়োজন, যদিও বিয়ের আগেই আলোচনা হয়ে গেছে। কে কেউ বৌমনির বাড়ি যাবে। শালিনী চটপট কাপড় বদলে নিল, দিদিরা সবাই একসাথে যাবে, 6 বোন একসাথে এক গাড়িতে, আর পিছনের গাড়িতে যাবে জেঠু বাবারা। বেশিক্ষণের রাস্তা নয়, গাড়িতে মিনিট 20 মতো। গাড়িতে যেতে যেতেই টোনকিটকিট তো চলছেই। বর্দিবাই হেসে কটুপটু, ক্যামেরাম্যানটা নাকি সেজের দিকে আর চোখে দুবার দেখেছে। শালিনীকে লজ্জা দিয়ে দিদিরা বলল, বৌমনির বাড়ি গিয়ে নজর রাখবি কোন ছেলে কার দিকে কতবার দেখছে। তুই সবার ছোট, সবটা তুই সত্যি করে বলিস। আর যদি তোকে কেউ দেখে তাহলে বিশ্বাস করে যে কোনো দিদির ফোন নাম্বার দিয়ে আসবি, বুঝলি মেয়ে? আর সে কি হাসি, প্রাণ খুলে হাসি, সকলে একসাথে হাত ধরাধরি করে হাসছিল সেদিন। শালিনীর মেজো দিদিকে চুপি চুপি ডেকে বলল, দি ভাই, গাড়ি কাকু তোর কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, দেখ সামনের কাজ দিয়ে। ছোট্টা ভাই গলা খেকিয়ে গাড়ির সামনে থেকে বলল, আরে এক পাল 6 ননদকে দেখে না দেখ, তোদের বৌমনি ভিমড়ি খায় শেষমেশ। বলি আষাঢ়ে গল্পগুলো থামা, আমরা এসে গেছি। দেখতে দেখতে 20 মিনিটের রাস্তা 2 মিনিটও লাগেনি। দূর থেকে উলুধ্বনি ভেসে আসছে। কোণের বাড়ি থেকে সকলেই উকিঝুঁকি মারছে। ঢুকতে গিয়ে সামনে দেখি বিরাট একখানা হাতলযুক্ত স্ট্যান্ড। হ্যাঁ, ওটা এখানকার ক্যামেরাম্যান। এখন বাঙালি বিয়ে বলে নয়, যে কোনো অনুষ্ঠানে বিরাট বিরাট যন্ত্রাংশ নিয়ে ক্যামেরাম্যানরা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। ওই তো বৌমনি ওইদিকে, 6 ননদ মিলে ঊর্ধ্বশ্বাসে ধাবিত হয় সেই দিকে। ছেলের বাড়ির গায়ে হলুদের তত্ত্ব ঢুকছে একের পর এক। শালিনী আর দিদিরা কোনায় ঘরে ভিড় করেছে, বৌমনির সাথে উল্লাসে ব্যস্ত। এখনই মনে হয় নিন্দাচারী শুরু হয়ে করে দিল। সকলকে দেখে আলাদা করে বোঝাবার উপায় নেই যে কারা ছেলের বাড়ির লোক আর কারা কনের বাড়ির, তাও আবার ননদিনীরা। এমন সময় হঠাৎ বেশ লম্বা গড়নের ফর্সা করিতকর্মার ছেলে দেখে মনে হলো তা প্রায় 25খানা বসন্ত তো পেরিয়েছে। একটা নাগরাই জুতো, সবে পাট ভাঙা কুর্তা পাজামা পরে এসে ঘরে ঢুকতে গিয়ে থমকে গেল। বাবা জীবন ভাবল এ ঘরে সব তাদেরই আত্মীয় স্বজন। ঢুকে বুঝলো একটু গোলমেলে ব্যাপার। পাশের ঘরে ঢুকতে গিয়ে ভুলবশত এ ঘরে এসে পড়েছে। হকচকিয়ে গিয়ে উল্টে আচরণ ও সদ্য সেটিং করা চুলগুলিতে অকারণেই হাত বুলিয়ে চলে যাবে, এমন সময় বুঝলো যে সে ঘরে উপস্থিত সকলে তার দিকে মোহিত হয়ে তাকিয়ে আছে। এক পাল কাঙ্ক্ষিত চোখ।
ছেলেটির চোখ পৌঁছালো 5 সমুদ্র ওরফে 5 নরদিনীদের পার করে একজনের ওপর। অত্যন্ত ভদ্রগোছের ব্যবহার দেখিয়ে তার দিকেই তাকিয়ে বলল, আই এম সরি। কথা বলার মধ্যে একটা ব্যাপার আছে, বলতে হবে। মুখের পাশে মনার অজান্তেই হাসির একটা রেখা বা আভাস ভেসে উঠল। ওদিকে ডাক পড়ল, পঙ্কা মামা ডাকছেন, এদিকে আয় তো। আচ্ছা, বাবা জীবনের ডাক নামটা তাহলে পঙ্কা। সকলকে দেখল যে পঙ্কাদা বিনোদিনীর দিকে তাকিয়েই ছিল। খানিকের ব্যস্ততায় কেউ বুঝতে দিল না ব্যাপারটা। ইতিমধ্যে মিষ্টান্নের পর্সা সাজিয়ে আমাদের সামনে হাজির হলো বৌমনির আরেক ভাই। বেশ কানাকানি চোখাচোখির মধ্যে দিয়ে মিষ্টি মুখের পর্ব চলল। একজন বয়স্ক ভদ্রমহিলা চুলে বেশ পাক ধরেছে, হাঁটুটা খোঁড়াতে খোঁড়াতে আমাদের ঘরে ঢুকলো। পারো, চল গায়ে হলুদটা সেরে নেব। বৌমনির নাম পারমিতা, সকলে পারো বলেই ডাকে। বৌমনি নম্রস্বরে ওনাকে সম্বোধন করে আলাপ করিয়ে দিল। বলল, এটা বড় পিসিমা, একটু আগে একজন ভুল করে ঘরে ঢুকে পড়ল না, পঙ্কাদা, পঙ্কাদার মা। আমরা সকলে এক সুরে ঘাড় নেড়ে, ও আচ্ছা। মহিলাকে দেখতে একটু খিটকেল হলেও বেশ মিশুকে। আমাদের দেখে বলল, ও দেখো দেখি, খেয়ালই করিনি, এরা তো সেই 6 ননদ। মনে মনে একবার গুনে নিলেন। আমি তো তাই ভাবি, 6খানা ননদ যাদের এত কথা শুনলাম বিয়ের আগে থেকে, তারা কই গেল? বৌমনিকে নিয়ে গেল গায়ে হলুদ আর স্নান পর্বের জন্য। উনি খাটের উপর বসলো এসে। আমরাও তোমাদের মতোই, বুঝলে তো, একদম সাদা সিধা মিশুকে। উনি আরও কিছু বলছিলেন, কিন্তু শালিনীর চোখ তখন বাইরের উড়ন্ত চড়কির মতো বনবন করছে। বাইরের দিকে কেউ যেন অনবরত অকারণে ঘরের সামনে দিয়ে যাতায়াত করছে। বেশ ক্ষণিকের পর্যবেক্ষণ চলার পর ঠাউর হলো নাগরায় রাজপুত্তর ঘরের বাইরে অকারণে ঘুরছে। ঘরের সামনে দিয়ে যেতে দেখে পিসিমার ডাক দিল, এই পঙ্কা, শোন, তুই মামার সাথে ও বাড়ি যাসনি? আসলে আমাকে মেজদাদা বলল মিষ্টি আনতে যেতে হবে, তাই আমি গেলাম না মা। বলিস কি? মেজো মামারা তো ঘন্টাখানেক বেরিয়েছে মিষ্টি আনতে, এখনই হয়তো আসবে। আমরা সবাই হেসে উঠি। ছেলের মিথ্যে বলার অভ্যাসটা একেবারে পাকাপোক্ত। পঙ্কা দাদাও লজ্জা পেয়ে বেরিয়ে চলে যায় ঠিক ও ঘরের বিপরীত দিকের ঘরে। মুখটা একেবারে চকচক করছে, রাজপুত্রদের যেমনটি করে। নাকখানা টিকালো, গায়ের রং নিয়ে কোনো কথা হবে না। দই দই, হ্যাঁ ঠিকই শুনেছেন, মিষ্টি দইয়ের মতো পুরো। শালিনী ভালো করে লক্ষ্য করছে তার চলন বলন ও চাওনি। তবে বেশ একটু গম্ভীর, শুধু এ ঘরে আসলেই দেখছি হাসছে। আমার ছেলে, সবাই ওকে পঙ্কা পঙ্কা বলে ডাকে, আসল নাম দিগ্বিজয় ব্যানার্জি। ওই এই তো সবে MBA করে ফিরল পরশু চেন্নাই থেকে। যত রকমের বিশেষণ হয় দিয়ে এক নাগারে বলে গেল। যেটি সারমর্ম ছিল এমন যে ছেলে মস্ত বড় চাকরি হাঁকিয়েছে, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সবটা আয়োজন হয়ে গেছে, শুধু পাত্রী বাঁধে। 6 বোনের মধ্যে সব থেকে সুন্দর দেখতে ছিল বিনোদিনী ওরফে বিনোদিনী বসু। সব কিছুতে নিখুঁত মেয়ে বটে, কিন্তু শুধু সোজা কথা জটিল করে নেয় একটু গোলমেলে। যাই হোক, এক দেখাতেই মা এবং সুপুত্রেও পছন্দ হয়ে যায় বিনোদিনীকে। সকালে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে শালিনী বেশ বুঝেছিল যে গল্পের নায়ক ওরফে পঙ্কাদা এই চোখ বিনোদিনী পর্যন্ত আটকে গেছে। সুতরাং আপাতত এই গল্পের প্রথম নায়ক পঙ্কাদাতাই। শালিনী সবে সবে কৈশোর ছেড়ে যৌবনে পা দিতে যাবে, তারও মনে প্রেমরসের সঞ্চার ঘটল। সত্যি যদি স্বপ্নের রাজপুত্র বলে কেউ থেকে থাকে বাস্তবের জীবনে, তাহলে এরকম সুপুত্র তথা সুপাত্র তথা সুপুরুষ হয়তো এখনো চোখে পড়েনি। প্রসঙ্গত বলে রাখা দরকার, 6 বোনের মধ্যে 3 দিদি ছিল বিবাহিত, আর বাকি 2 কুমারী আর একজন শালিনী কৈশোরের কাঠগড়া থেকে যৌবনে পদার্পণরত। শালিনী প্রথম থেকেই বিষয়টাকে বেশ লক্ষ্য করেছে। বিয়ের দিন সকালে 6 ননদিনীকে আলাদা একটা মস্ত গাড়ি এসে দিয়ে গেল সূর্যি মামা ডোবার আগেই।
হ্যাঁ, একেবারে ঠিক ওরা বিউটি পার্লারে গেল। সেখান থেকেই একেবারে গাড়ি করে বিয়ের মণ্ডপে যাবে। সকলে বিয়ে বাড়ির উপস্থিত। লগ্ন ছিল 8টা থেকে। ফোন করছে 6টা মেরে একা একা এতক্ষণ ধরে বেরোলো। বড়দাদার বিয়ে বাড়ি বলে কথা, সাজগোজ সময় তো লাগবেই। 1:45 বাজে আরও একটা মস্ত গাড়ি মেয়ে বাড়ির সামনে। এক এক করে গাড়ি থেকে নামছে আর সকলে একেবারে হতবাক। মাছি ঢুকে যাওয়ার মতো জোগাড়। গাড়ির দরজা খোলার আগে থেকেই শালিনী খুঁজে চলল পঙ্কাদাকে। কানে কানে ফিসফিস শুরু হয়ে গেছে বোনেদের। সকলে শাড়ি পরেছে, তা সামলাবে নাকি? কে কে তাদের দিকে এত উৎসুক হয়ে তাকিয়ে তা দেখবে ভেবে পায় না। বিয়ের শুভদৃষ্টিতা হতে যাবে ঠিক এমন সময় পঙ্কাদার দেখা মিলল। শালিনী যেন যে কোনো মেয়ে দেখলেই একেবারে জ্ঞান হারাতে চাইবে। আর মন তো অবশ্যই। পাঞ্জাবি নয়, শেরওয়ানি পরেছে শের সাহেব। হাতে দুটি বেশ বড় সোনার আংটি পরেছে, যা সকলের চোখে লাগবেই। সে বাড়িতে উপস্থিত সকলেই বিনোদিনীকে আর পঙ্কাদাকে দেখছে। যদিও শালিনী কনিষ্ঠতম হওয়ায় সকলে তাকে দিয়ে ছবি তুলিয়ে নিচ্ছিল। বিনোদিনীর প্রসঙ্গে আসি। বিনোদিনীকে দেখে কেউই চোখ ফেরাতে পারেনি, সকলে আটকে গেছে। পিসিমা হয়তো আজই বিনোদিনীর কথাটা বলে বসবে ছেলের বাড়িতে। বিনোদিনী স্বভাবতই একটু ভীত প্রকারের। ছেলেদের দিকে তাকালে তা বিরক্ত হয়, কারণ জানা নেই বা একটু জটিল কিছু ভাবে হয়তো। পিসিমা ওরফে পঙ্কাদার মা ক্যামেরাম্যানকে পকিয়ে ছবি তুলে দিল বিনোদিনীর সাথে। প্রেমেরও বয়স হয়। বিনোদিনী সব কিছুতে অনেক বেশি ভাবুক ও গুরুগম্ভীর। প্রেমের বয়সে প্রেম হবেই, ভালো লাগা ভালোবাসা হবে, এটাই স্বাভাবিক। বিনোদিনীর সবসময় একটা শিক্ষিকা ভাব। যাকগে, ছবি তোলার সময় পঙ্কাদাও যে ফ্রেমে উঠল বিনোদিনীর পাশে দাঁড়াতে বলল পঙ্কাদাকে। সত্যি বলতে শালিনীর পঙ্কাদাকে দেখে যতটা না ভালো লেগেছিল, এই মুহূর্তে দুইজনকে পাশাপাশি দেখে আরও অনেক অনেক বেশি ভালো লাগছে। একেবারে সবটা ঠিক, যেন কিছুর খামতি নেই কারোর। আর এই ভালো লাগাটা যেন অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছে মিষ্টি রজনীগন্ধা, গোলাপ আর উলুধ্বনির আওয়াজে। বিয়ের সানায় আলো সজ্জা, মানুষগুলির ব্যস্ততা, খাবারের গন্ধ, 7 পাকের ধোঁয়া আর সিঁদুরের রঙের লাল, আর পঙ্কাদার সেই চাহনি। আবারও বিনোদিনীর প্রসঙ্গে না আসলেই নয়। বিনোদিনী কিন্তু ওর সেই গুরু গম্ভীর একটা ভাবমূর্তি বজায় রেখেই ছবি তুলে সেখান থেকে দিব্য চলে আসলো। হয়তো একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে। শালিনী মনে মনে ভাবে। বৌমনির নিজের ভাই মেজ দিদির পাশে দাঁড়িয়ে বলল, দিদি ভাই, স্টার দেখেছেন? লজ্জা করবে না একদম। কোনো রকম অসুবিধা হলে আমায় বলবেন। মেজ দিদি সুর টেনে বলল, হুম, আমাদের অসুবিধা হয়তো হবে না, আমরা তো আর কুমারী নই। আমার কুমারী বোনেদের অসুবিধা হলে এটা একটু দেখো ভাই। এতক্ষণে বোঝা যায়নি বৌমনির ভাইয়ের চোখে লেগেছে আমার দিদিকে। শালিনীর আগের যোগ, শালিনীর থেকে মাত্র বছর 2-এর বড় তুলিদি। সুযোগ বুঝে বৌমনির ভাই বলল, তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে, ওই দিকটাতে দাঁড়াও, সকলকে একসাথে একটা ছবি তুলে দিচ্ছি। সকলে এক কথায় রাজি। ছবি তুলে দিয়ে চলে যাওয়ার সময় দিদির ভাই বলে গেল আড়ালে, তুলি দিয়ে চোখখানা বড্ড মায়াবী এঁকেছে। ব্যাস, বোঝা সারা। তুলি দিদির মুখখানা দুধে আলতা রঙের হাসিতে ভরে গেল, আর সত্যিই যেন চাঁদের হাসি বাদ ভাঙা। ভেসে আসা আতরের গন্ধে সে মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। চিরজীবন হাসিতে ভরে উঠুক। ওদিকে বিয়ের মালা বদল, সিঁদুরদান, একে একে সবটা শেষ হলো এসব চোখাচোখির মধ্য দিয়ে। সকলে খেতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ধরেই শালিনীর মনে আবারও ব্যস্ত হয়ে বারবার খুঁজছে সে স্বপ্নের রাজপুত্রকে। সকলে খাবারের ওদিকে যাচ্ছে, একে একে শালিনীর মন আর মানছে না। সারা বিয়েতে এই ভিড়ে কতবার হারালো আর কতবার খুঁজলো শালিনী, সে খবর জানে কেউ?
মনে মনে গজগজ করতে করতে শাড়ির কুচিটা ধরে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উঠে খাবার পরিবেশনের জায়গায় উপস্থিত হলে হঠাৎ করে দেখে সামনে ভাইয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে দূর থেকে বিনুদিদিকে দেখছে এক নজরে। রাগ একটু হলো, তবে পঙ্কাদার উপর নয়, বিনুদিদির ওপর। বলি একটিবারও তাকাতে নেই বুঝি পঙ্কাদার দিকে? শালিনীর দিকে তাকালে হয়তো শালিনী এতক্ষণে বেঁচে থাকতো না। আর শালিনীর জন্য জায়গা রাখাই ছিল। যেতে যাবে এমন সময় পঙ্কাদা বলল, এত দেরি যে? জায়গা রাখলাম তোমার জন্য, যাও। সত্যি নাকি? এটা সত্যিই হলো নাকি কোনো অচেনা স্বপ্ন শুরু হলো তার জীবনে? বুকের মধ্যে বড় একটা ঢেউ, নানা 100খানা ঢেউ এসে লাগলো শালিনীর। আনন্দে আত্মহারা হয়তো একেই বলে। এত সুন্দর কথা বলার ধরন, এত সুন্দর চাহনি নায়কদেরকে হার মানিয়ে পারবে। নিজের অজান্তেই মুখে একটা স্নিগ্ধ হাসি টেনে শালিনীর মুখটা যে কখন বদলে গেছে তা শালিনীও খেয়াল করেনি। কথাটা শুনে খাবারের জায়গায় যেতে যাবে, আবার পিছন থেকে ডাক পড়ল, এই যে শোনো। শালিনীর গলা তখন জড়িয়ে গেছে। শালিনী শুধু পিছন ঘুরে তাকায়, কথা নেই মুখে তার। তোমার বিনোদিনীকে বলো, ভারী মিষ্টি লাগছে দেখতে আজ। আবার পিছন থেকে ডাক পড়ল, এই যে শোনো। শালিনীর গলা তখন জড়িয়ে গেছে। শালিনী কথা না বলে চলে আসে। আগের মতো উত্তেজনার ঢেউ তার বইছে না। কোথাও যেন মলিন হয়ে আছে শালিনীর মধ্যে। শালিনীর টেবিল পর্যন্ত যেতেই দিদিরা খাবার ছেড়ে হামলে পড়ল। বল বল, কার জন্য কি কথা পাঠালো? শালিনীর মুখে তখন সে স্নিগ্ধ হাসিটা রয়েই গেছে। আরও একটু হেসে বলল, বিনোদিদিকে সুন্দর দেখতে লাগছে, সেটা বলে দিতে বলল। সকলে তখন খাবার টেবিলে হো হো করে উঠল। বিনোদিদির চুপ, কোনো প্রতিক্রিয়া নেই। কথাখানি শুনে মনে হয় কিছুটা বিরক্তই হলো। শালিনীর তো বেশ চাপা গায়ের রং। বিনোদিদির মতো সুন্দর রাজকন্যা থাকতে শালিনী কেন? কী সব আজে বাজে ভাবে। নিজের ভাবনাখানা দমিয়ে দিয়ে শালিনী আবারও ফিরে যায় আগের মতো হয়ে। সেদিন খাবার টেবিলে সকলে অনেক হাসি মজা করে খেলো। রাত তখন 1টা প্রায়। এবারের পর্ব বাসররাত তার জুতো চুরি। আগের 3 দিদির বিয়েতেই শালিনী বিনোদিদি তুলিদি উদ্যম ও উদ্বেগ সহকারে জুতো চুরি করেছে। সে ঘটনা এখন অতীতের পাতায়। ছোটবেলাটার স্মৃতি এখন বর্তমানেরটাই পঙ্কাদার প্রেমেতে পরিণত হয়েছে। সেই রাতে যে গানের আসর বসেছিল তাতে সবাই বেশ বুঝেছিল যে গানটা শালিনীর একটা অন্য দিক। রূপ মাধুর্য কিছুটা কম হলেও গানের গলাটা বেশ ভালো ছিল। হাসি মজা হই হুল্লোড়ের ভিড়ে জুতো তো চুরি গেল, সাথে খোয়া গেল বৌমণির জুতোখানাও। অবশ্যই বিপরীত পক্ষেরই কাজ। সে রাতে সবাই সবার পাওনা গন্না মিটিয়ে রাত 3:30 নাগাদ 6 ননদ আর জামাইবাবুরা মিলে বাড়ি ফেরা হলো। সকলে গাড়িতে উঠবে এক এক করে। পঙ্কাদা ঘুমের চোখ ডলতে ডলতে শালিনীকে উদ্দেশ্য করে বিনোদিনীর দিকে তাকিয়ে কথা ছুড়ে দিল, কাল এসো কিন্তু, অপেক্ষায় থাকবো। শালিনীর মনে আবারও একটা ছোট্ট ঢেউ বয়ে গেল। বিনোদিনী দেখলাম শেষ পর্যন্ত গাড়ির দিকে তাকালো একটিবার। পঙ্কাদার ডান হাতটা নিজের বুকের বাঁ দিকে রেখে বাঁ হাত দিয়ে বিদায় জানালেন। আর বৌমণির ভাই তুলে দিতে বেশ উপভোগ করছে মনে হচ্ছিল। গাড়িতে যেতে যেতেই ছোট দিদি বলে উঠল, যাক বর্ধা ভাই, এবার বিবাহ সূত্রে আমাদের বাড়ি থেকে 2টো ছেলে দেখতে হবে। অনেকটা কাজ এগোলো, কি বলো সবাই? বাপরে, আর শালিনী? ও বুঝি বানের জলে ভেসে এসেছে? হতেও তো পারে পঙ্কাদার শালিনীকেই ভালো লেগেছে। মনে মনে শালিনী এরকম আরো কত কথাই না ভাবলো। পরের দিন বিদায় পর্ব সন্ধ্যা 6টা নাগাদ। বিকেল করে সকলে চলে গেল। মেয়ের বাড়ির মেজাজটা সেদিন খানিক অন্য ছিল, বিষাদগ্রস্ত। সকলের চোখ ছলছল। মেয়ে বিদায়ের পালা শুরু হওয়ার আগে সেদিন সকলেই একসাথে এক ঘরে বসেছিল। বিনোদিনী বৌমনির সাথে ছিল। প্রয়োজনীয় দরকার জিনিস গালি হাতে হাতে নিতে খানিক সাহায্য করছিল। সেই সুযোগকে পঙ্কাদা বেশ কিছুটা আলাপ জমানোর তাগিদেই ছিল। সুযোগ পেয়ে শালিনীকে জিজ্ঞেস করলো পঙ্কাদা,
তোমার বিনোদিনী কি মানুষটাই একরকম একগুঁয়ে? কাল থেকে একটু সুযোগ দিচ্ছে না যে একটু কথা বলবো। শালিনীর আর কালকের মতো বুকটা ধরাস ধরাস করছে না। পরিবেশটা এমনিতেই থমথমে, বিয়ে বাড়ির সকলে চুপচাপ, তার উপর বিনোদিনীর একঘেয়েমি ভুল বোঝা, ভুল ভাবে নেওয়া। পাশে বসে পঙ্কাদা বলছে, কোনো সমস্যা থাকলে আমাকে দাদা হিসেবে বলতে পারো। আরও একটু কাছে এসে ফিসফিস করে বলল, শালু, দিদির কি কোনো বিশেষ মানুষ আছে? গায়ের গন্ধটাতে যেন বিভোর হয়ে যাচ্ছে শালিনী। আর শালু পাগল হয়ে যেতে বসেও হলো না। শালিনী নিজেকে সংযুক্ত রাখলো সম্ভবত। পরক্ষণে সে জগৎ থেকে বেরিয়ে আসে। ছি, এসব কেন ভাবছে শালিনী? বিনোদিনীর ব্যাপারেটা এখন অনেকটাই গুরুত্বপূর্ণ পঙ্কাদার কাছে। হালচাল দেখে বেশ বোঝা গেল বৌমনির বাড়ির সকলের সাথে এ বিষয়ে খোলাখুলি আলোচনা হয়েছে। শুধু পঙ্কাদার নয়, বাড়ির সকলেরই কাকতালীয়ভাবে বিনোদিনীকেই ভালো লেগে গেছে পঙ্কাদার জন্য। আমি তো সে বিষয়ে জানি না, পঙ্কাদা বলল। আচ্ছা, থাকলেই বা, না হয় একটা ভালো বন্ধু হলাম, এইটুকুর ব্যবস্থা করে দাও তুমি। আমি তোমাকে অনেক আশা নিয়ে বলছি শালু। ও ঘর থেকে বৌমনিকে সাজিয়ে নিয়ে বের হওয়ার সময় বিনোদিনী দেখল পঙ্কাদা মহাসুখে শালিনীর সাথে গল্প জুড়েছে। দিদি এ ঘরে ঢুকতেই পঙ্কাদা চুপ করে গেল। বিনোদিনীর ঘরে ঢুকতেই যে যার মতো বলছে। মনে মনে বিনোদিনী বুঝতে পেরেছে হঠাৎই পঙ্কাদার ফোন বাজল। 1 মিনিট, একটা জরুরি ফোন। বিনোদিনীকে হালকা করে বলে পাশ কাটিয়ে চলে গেল। বিনোদিনী ওসব বলার ধার ধারল না। খাটে এসে শালিনীর পাশে বসে বলল, একটু আগে পঙ্কাদা বসেছিল। হয়তো বলা হয়ে ওঠেনি যে বিয়েকে কেন্দ্র করে এত সব হচ্ছে। সে বিয়ের কোণে কিন্তু যমজ। বৌমনি ছোট, তার থেকে মিনিট 5 বড় দিদির বছর 5 আগে বিয়ে হয়েছে। বৌমনির দিদি এসে বিনোদিনীর পাশে হাসি মুখে দাঁড়ায়, ডেকে জিজ্ঞেস করে বিনোদিনীকে, এই যে ভাই, কি বুঝছো? বিনোদিনী নম্র স্বরে, কি ঠিক বুঝলাম না। না, এই যে বিয়ে বাড়িতে কত কিছু হচ্ছে, কত কারোর সাথে বুঝতে পারছো না কিছুই? বিনোদিনীর উত্তর শোনার জন্য ঘরের সকলে চুপ করে অপেক্ষারত। বিনোদিনীর উত্তরে সকলে স্তম্ভিত। আসলে সকলের সাথে যেটা হচ্ছে সেটা আমার সাথেও হচ্ছে, বুঝি কি করে? বা সকলে যেটা বুঝতে পারছে আমাকেও সেটা বুঝতে হবে এমন তো কথা নেই। সকলে যেটা হচ্ছে হতেই পারে, আমার সেটা হচ্ছে না। আর সকলের সাথে কি হচ্ছে এসব কিছুর খোঁজ আমি রাখিও না। ঘরের সকলে স্তম্ভিত ও হতভম্ব। মাছ থেকে একটা ছেলে, বিনা রঞ্জিত পুস্তক হতে ভগবতী ভারতী দেবী তোমাকে নমস্তুতে। সকলে হাসিতে ফেটে উঠল। কেউ যেন একটা পাত্তা দিল না এক বিষয়ে। বৌমনির দিদি বলল, ভারী মজার মেয়ে তুমি, ভারী মিষ্টি গো। পঙ্কাদা ফোন সেরে এসে উপস্থিত। কি ব্যাপার, মনে হচ্ছে কিছু মিস করে গেলাম বড় সড়ো? শ্লোক, গীতার শ্লোক? না, সরস্বতী শ্লোক পাঠ করা হলো একটু আগে। আরে বাবা, তাই নাকি? তা পাঠক কে ছিল? এত গুণবতী পাঠক কে আবার? আমাদের মিষ্টি দই। ঘরে উপস্থিত সকলে হেসে উঠল। মিষ্টি দই নামটা শোনা মাত্রই পঙ্কাদার মুখে সেই হাসিটা যেন বিয়ের দিন প্রথমবার দেখাতেই মুখে ফুটে উঠেছিল। শালিনী মনে মনে ভাবল, কোড নামও রাখা হয়েছে মিষ্টি দই। বাহ, ভালোই চলছে বিনোদিনীকে নিয়ে। বিনোদিনী অনেক ভাগ্যবতী। আর যাই হোক, ওকে নিয়ে কত আলোচনা হয় তার মানে এই বাড়িতে। চোখের কোণায় হঠাৎ জল আসলো কাল রাত্রের কথাটা ভেবে, যখন পঙ্কাদা ডেকেছিল প্রথমবারের জন্য শালিনীকে। ডেকেছিল যখন বলতে পারতো সবাইকে সুন্দর লাগছে, বলে পাঠালো একার বিনোদিনীর জন্য, তাও আবার এমন একজনের কাছে যে কিনা সর্বক্ষণ তাকে খুঁজে চলেছে। আর সেটা যে পঙ্কাদার চোখে পড়েনি তা নয়, বেশ বুঝেছে, সবটাই বুঝেছে যে ঘরের মধ্যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? শালিনী জিজ্ঞেস করে ওঠে। একজন দাদা, সম্ভবত বৌমনির করে সম্পর্কের ভাই হবে, বেশ মজার। অনেকক্ষণ ধরেই হাসাচ্ছিলেন। বলল, এই ঘর দিয়ে বেরিয়ে ডান দিকে, আবার বাঁ দিকে 2টি ঘর দেখবে, যাবে না একটা দৌড়, সোজা গিয়ে ধূপচির মতো একটা দেওয়ালে ধাক্কা খাবে,
সেই দেওয়ালের পাশেই আছে বাথরুম। এবার যদিও ওটা আপনার ওয়াশরুম মনে হয় আপনি ঢুকে পড়বেন, আর যদি না মনে হয় তাহলে আমি সরি। আর শোনো, যদি ছোট মেশো বাথরুমে ঢুকে তাহলে ধরে নিও আবার অষ্টমঙ্গলে দেখা হবে বাথরুমের সাথে। যাই হোক, বেশ মজার, মন খুলে হাসছে সবাই। শালিনী কথা মতো যেতে গিয়েই সত্যিই ধাক্কা তো খেলো, কিন্তু এটা তো দেওয়াল বলে মনে হচ্ছে না। তবে এটা কি? একটা চেনা গন্ধ আসছে। বাথরুমকে ওয়াশরুম বলায় যথেষ্ট খিল্লি হয়েছে। শালিনীকে নিয়ে যদিও সবটাই মজা করে। শালিনী বাথরুমে যেতে গিয়ে ধাক্কা খেয়েছে। কেউ যেন 2 হাত দিয়ে তাকে ধরল কাঁধের কাছটাতে। একটা মিষ্টি গন্ধ যখন ওই রঙিন জগৎটা মাতোয়ারা। চোখের কোণে জল জমেছে, তাই চোখ তখন ঘোলাটে। ঝাপসা ভাবটা কাটতেই দেখলো সামনে পঙ্কাদা। শরীরে শিহরণের কম্পন, বিদ্যুতের দুটি দিয়ে মস্তক হতে ভূমি পর্যন্ত দ্রুত গতিতে চলমান। কাল পিছন থেকে ডাক দিয়ে আজ স্পর্শ করছে। আটক পালে শালিনী। যতই চাইছে দূরে সরে আসবে, ততই শালিনীর মনে আস্তে আস্তে পঙ্কার জন্য একটি জায়গা হয়ে যাচ্ছে। তবে শালিনী চাইলেও সবটা ভুলে উঠতে পারবে কি কে জানে, কারণ এটাই তার প্রথম ছোঁয়া, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি। পঙ্কাদা উসখুস পিপাসু লাল দুটো ঠোঁট দিয়ে শালিনীর ঘাড়ের কাছে এগিয়ে আসছে। শালিনী বাধা দেয় না। প্রথমবার শালিনী বুঝতে পারলো যে সত্যিই সে বড় হচ্ছে, মনের এবং শরীরের বিকাশ ঘটছে ভিতরে ভিতরে। পঙ্কাদা আবারও এগিয়ে আসে কানের কাছে। শালিনীর হাত পা ঠান্ডা হয়ে যায়। চুম্বন নাকি অন্য কিছু। কানের কাছে তখন উষ্ণ নিঃশ্বাসের অনুভূতিটি অন্য কিছুর ইশারা দিচ্ছিল। ফিসফিস করে আদরে একটা গলায় ধ্বনিত হলো, এবারে সবাই জানে বিনোদিনী আমার কাছে কি হয়ে উঠেছে। ওকে দেখলে আমার বাঁদিকে হৃৎপিণ্ডটাও পাঁজরগুলির মধ্যে দৌড়ায়। কষ্ট হচ্ছে জানো তো ওর এরূপ ব্যবহারে। তবে আমি আমার সর্বস্ব দিয়ে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করব। বিনোদিনীকে এ সংবাদটা দিয়ে দিও। সকলে তৈরি হচ্ছে একরাশ মন ভরা দুঃখ আর চোখের জল নিয়ে। শেষ হলো বিদায় পর্ব। যাবার আগে পঙ্কা জানতে চাইল দিদির সাথে যোগাযোগ রাখার কোনো উপায় আছে কি না। শালিনী সে ব্যাপারেও কোনো সাহায্য করতে সক্ষম হলো না সেভাবে, কারণ সে বিনোদিনীকে চেনে। ওর অমতে ওর সাথে যোগাযোগ করতে শালিনী সাহায্য করার সাহস পায় না সেভাবে। এবার বরণ পর্ব। এ বাড়িতে বৌমণি নতুন ঠিকই, তবে মনে হয় না সময় কাটানোর জন্য কোনো মানুষের অভাব হবে। শালিনীর মতো সারাক্ষণ বকবক করে বাড়ি মাথায় রাখার মতন চঞ্চল মেয়ে, তুলি দিদির মতো একটা মিষ্টি মেয়ে, আর শালিনী আর তুলি দিদির মধ্যে অসম্ভব ঝগড়া বাঁধে। মাঝে মাঝে বাড়ির বিড়াল সহ সকলে তা উপভোগ করে। বৌমণিও এবাড়ি থেকে নতুন একটা সদস্য যুক্ত হলো। বাড়ির সামনেই রাস্তা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 জনের ব্যস্ততা দেখতে দেখতেই চলে যাবে দিনের অর্ধেকটা সময়। গাড়িটা বসুবাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ালো। বিনু দিদি, তুলি দিদি, শালিনী বৌমণিকে নিয়ে নামলো। রাজকীয়ভাবে বরণ পর্ব চলল। বৌমণি যখন দুধে হালদার মিশ্রণে পা দিয়ে ঘরে ঢুকছে, সকলে দেখছে যে পায়ের ছাপ একেবারে লক্ষ্মীমন্ত পায়ের ছাপ। পিসিমণি বলল পিছন থেকে, সিঁদুরের ছোঁয়ায় সত্যিই মেয়েদের দেখতে একদম আলাদা একটা মাধুর্য আনে। বৌমণিরও তাই হয়েছে। মুখে হাসি, মনে উচ্ছ্বাস, আর কপাল ভর্তি লাল টকটকে সিঁদুর, হাত ভর্তি চুড়ি আর গয়না। সব থেকে বেশি নজর কেড়েছিল হাতের শাখা পলা আর পায়ের আলতা। জেঠিমা বলল, সংসারটাকে শক্ত করে আগলে রেখো, এটা সম্পূর্ণ তোমার সংসার, যা হবে সবার সাথে ভাগ করে নিও। আজ থেকে তো তুমিও একজন সদস্য হলে এ পরিবারের। শালির মধ্যে একটা অদ্ভুত রেশ খেলে গেল। বিদ্যুতের কোথায় যেন মনের মধ্যে বাসনার সঞ্চার হলো। সিঁদুর, আলো, উলুধ্বনি, নতুন পরিবার, শাখা পলা, জাঁকজমক লোকের কোলাহল, নতুন বাড়ি, এতগুলি হাসি মুখ। ভাবতে ভাবতে পিছন থেকে একটা হাতের ধাক্কা, কেউ যেন ডাকছে শালিনীকে। মনের স্বপ্ন থেকে এক ঝলকে বেরিয়ে এসে আবারও দুরন্তপনা শুরু হলো। দৌড়তে লাগলো তুলি দিদির সাথে, কিন্তু কোথায় যাচ্ছে? শালিনীর বা হাতটা ধরে ঊর্ধ্বশ্বাসে বাড়ির মস্ত উঠান থেকে বার করে তুলি দিদি কোথায় নিয়ে যাচ্ছে
তুলিদি যাচ্ছি কোথায় আমরা? দৌড়তে দৌড়তে জিজ্ঞেস করলো শালিনী। সিঁড়ি দিয়ে ওপরে উঠছে আর মুখে হাত চেপে হাসির শিহরণ বইছে তুলিদিদির সারা শরীরে। ছাদে নিয়ে এলো। সে ছাদে যেন দুটি বিবাহ করা যাবে, এত বড় ছাদ, আর তার সামনের দিক থেকে রাস্তার সব দেখা যায়। সময় হলে শালিনীরা যেখানে আসে বিকেলের আড্ডা জমে, কিন্তু এখন প্রায় 7টা বাজে, চারিদিক অন্ধকার, রাস্তা এখন বড় ব্যস্ত। অন্যদিকে বারে বারে উলুধ্বনি ভেসে আসে। শালিনী চঞ্চল হয়ে বলল, এখন ছাদে কি করব আমরা? ওদিকে সব শেষ হয়ে গেলে নিচে তাড়াতাড়ি। তুলিদি বলল, বনি, বাঁদিকে সাহাদের দোকানের পাশের গলিতে তাকা। শালিনী নিমেষেই তাকিয়ে হা। অবিশ্বাস্য, এটা হতে পারে না, কিন্তু এটা তো সত্যি, দেখছে শালিনী। গলির পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছে বৌমনির ভাই আর পঙ্কাদা। তুলি দিদির হাত নাড়িয়ে ইশারায় অনেক কথা হলো বৌমনির ভাইয়ের সাথে। বেচারা পঙ্কাদা হয়তো এসেছিল একটিবার বিনু দিদিকে দেখতে পেল শালিনীর। পঙ্কাদা খুশি হোক বা না হোক, শালিনী ভারী খুশি ছিল। বেশ কিছুক্ষণ চোখাচোখি চলার পর ছাদ থেকে নিচে এলো শালিনী আর তুলিদি। দুজনেই হাসছে। খানিক পরপর আর কানে কানে ফিসফিস। বরণ পর্ব শেষ হবার পর ঠাকুর প্রণাম আর নিয়মকানুন মেনে যা যা খেলা হবার কথা সবটাই হলো। শালিনী আর তুলিদি তখন অন্য নেশায় বোধ। খানিক পর বৌমনির ঘরে গিয়ে ও বাড়ি থেকে আনা যাবতীয় উপহার সামগ্রী গোছাতে ব্যস্ত শালিনী আর তুলিদি। আর তার সাথে বৌমনির সাথে জুড়েছে কিছু আষাঢ়ে গল্প, হাসি, ঠাট্টা তামাশা তো চলছে। পিসিমনির আগমন ঘটল। শালিনী আর তুলিদিদির অবস্থা হলো কিছুটা এরকম, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। লম্বা বিরুনিখানা দোলাতে দোলাতে ঘরের পর্দাখানা সরিয়ে গলা চড়িয়ে বলল, নতুন বউ আসছে একটু। বৌমনি মৃদু স্বরে, এ বাবা আসুন, অনুমতি নেওয়ার কেউ আছে। পিসিমণি যেন সব জায়গায় কিছু না কিছু একটা জটলা পাকাতেই আসে। না, আজ নতুন বলে এমন বলছো, পরে বলবে পিসি শাশুড়ি কাউকেই মান্যি করে না, কোনো কোমল স্বরে কথা বলে না। আমার বৌদিদের দেখেছি গো, দেখবে রাত পোহাতে না পোহাতেই আমার নামে কত নিন্দাই না করে তোমার নামে। বৌমনি শুধু অবাক হয়ে হাসলো। পিসিমণির মনখানে একটু জটিল বটে, তবে মাঝে মাঝে আবার বড্ড নরম। আচ্ছা রাখো সেসব কথা, বলি কেমন লাগছে নতুন বাড়ি, নতুন লোকজন? ভালোই লাগছে, সবাই অনেক হইহুল্লোড় পছন্দ করে। পিসিমণি শালিনী আর তুলির দিকে চোখ দিয়ে দেখিয়ে বলছে, এই যে 2 যন্ত্র দেখছো, এরা কিন্তু তোমার বাড়ি গেলে কাক পক্ষী বসার জো থাকবে না বলে দিলাম। কাল বিয়ে বাড়ি থেকে দেখছি যে এদেরকে টই টই করে ঘুরছে। আমার তো সুবিধার লাগছে না, সারাক্ষণ বনবন করে চোখখানা ঘুরছে, এই ছুটিটা বেশি। আর শুধু কানে কানে কথা বলে যায় হাসি। কি কথা একটু জানতে পারলে বলো তো, আমরাও একটু শুনে হাসবো। বৌমনিও হেসে ফেলল। শালিনী আর তুলিদি তো মুখ চেপে হেসে কটুপটু খাচ্ছে। অষ্টম পর্বের পরে ভোর হতে না হতেই বাড়িতে উৎসবের শোরগোল। আজ তো বউ ভাত, কত কাজ, বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন, তা প্রায় 6 লোক। এত বড় বাড়ি, বিলাস কাকা ঘরদোর সব পরিষ্কার করতে ব্যস্ত। শালিনী আর তুলি দিদি কাল রাত্রিতে বৌমনির সাথেই ঘুমিয়েছিল। সকালে উঠে দেখছে ঠাকুর পর্যন্ত ও চলে এসেছে বাড়িতে। সকালে চায়ের আসর বসেছে ছাদে, যেখানে রান্না হচ্ছে। সকলে হাত মুখ ধুয়ে সোজা ছাদে, তা বাড়ির লোক মিলিয়ে প্রায় 80 মতো তো হবেই। বিয়ে বাড়ির আমেজটাই আলাদা হয়। তারপর সাথে কুটকাট টুকটা প্রেমে পড়লে তো আরোই সুস্বাদু হয়ে ওঠে। বাঙালি যুবকদের কাছে বিয়ে বাড়িটা একটা প্রেমের আসর বটে। বাঙালি পেটুকদের কাছে বিয়ের আসরটা আবার পেট পুজো। শালিনীর বাবা বলে উঠল সকলের মাঝ থেকে, আর সকলে হো হো করে হাসি। বৌমনিকে নিয়ে নতুন সকালের শুরুটা বেশ ভালোই হচ্ছিল। বিনু দিদিও বেশ উপভোগ করছে। বেলা গড়াতে থাকলো। পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো হলো বৌমনিকে। বৌমনি বলল, বেশ রাজকীয় স্বাদ আছে এই বাড়িতে।
বাড়ির পিছন দিকটা বেশ নিরিবিলি। শালিনী আর তুলি একেবারে এটুলি হয়ে গেছে বৌমনি। বৌমনি শুরু করলো দাদার সাথে তার প্রেমের গল্প। ছোট্টা কি সূত্রে ডাকতে এসে, এই শালিনী, প্রেম তোকে ডাকছে, একবার দেখা কর। প্রেম? সেটা কি? শালিনী অবাক। ইতিমধ্যেই ছোট্টা মাথা দুবার হাত বুলিয়ে জিভ কেটে বলছে, সারাদিন চারিদিকে শুধু প্রেম প্রেম, উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথা বলে ব্যস্ততায় যাওয়ায় সবাই বৌমনির দিকে তাকিয়েই হাসি। বৌমনি মিষ্টি স্বরে বলে উঠল, কে গো, তোমাকে আবার প্রেম নিবেদন করলো জানি কে নাকি কেউ? ছোটকা সেই ব্যস্ত একটা ভাব নিয়ে, আরে আর বলো না, যেখানেই যাচ্ছি সবাই বলছে এরপর তুই বিয়েটা কর। কোথা থেকে পাত্রের মা আমাকে নাকি দেখেছে এই বিয়েতে। তারপর আবার এই তোমার পিসির ছেলেটাও কথাও তো উঠলো বেশ কয়েকবার ওই বিনুর জন্য। হাতটা ঠিক, মেয়েটার এবার বিয়ে করা উচিত। আমি যাই অনেক কাজ। শালিনী সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শুনল কথাখানা। এবারই পর্যন্ত কথা এসেছে, এবার তাহলে ছাড়া নেই, বিনোদিনীর বিয়ে করছেই। কথা সেরে নিচে ফিরতেই তুলি দিদির আচরণে কীরকম একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। এইটুকু সময় আবার কি হলো? বিনু দিদির সকাল থেকে পাত্তা নেই। সকালেই তাকে দেখেছে তো শালিনী, ছাদে ফোন হাতে হাঁটছিল একা একা। কিন্তু কি এমন দরকার পড়লো যে বাড়িতে অনুষ্ঠান আর সকাল থেকে আর পাত্তা নেই? সূর্যদেব ডোবার ভঙ্গি করতে না করতেই বসুবাড়ি ভরে উঠল আলোর রসনাইতে। সানাই আর বাজনার দল এসেছে কৃষ্ণনগর থেকে। বাড়ির চারপাশটা আলোই আলো আর লোকের ভিড়। কনে যাত্রী এলো। আজ ভাই বোনদের থিম ছিল গোলাপ, মাথায় গোলাপ আর মুক্ত কাটা দিয়ে সেজেছে সবাই। বৌমনির পাশে রয়েছে বিনু দিদি। হলুদ রঙের ঢাকায় বালুচরি শাড়িতে এক ঐতিহ্যবাহী সাজ সেজে উঠেছিল বিনু দিদি। অপূর্ব বললেও কম বলা হবে। কনে যাত্রীর বাস এলো। সকলের হাসি সেদিন বাঁধ ভেঙেছিল। ক্যামেরা বন্দি করে রাখা হয়েছিল সুন্দর এই মুহূর্তগুলিকে। এবার মেয়ে বাড়ির তত্ত্বের পালা। এক এক করে গাড়ি থেকে নামছে সুন্দরী সব মেয়েগুলি, দুহাতে তত্ত্ব বোঝায়। একসময় সে একটা লোক দিয়ে হিন্দি ছবির অভিনেতার মতো রাজপুত্রের প্রবেশ ঘটল পঙ্কাদা। দৃশ্যটা তো তখন জমে গেছিল। যখন বৌমনিকে যেখানে বসানো হয়েছে সেইখানে গিয়ে পঙ্কাদা প্রথমেই পাশে থাকা অপরূপ সুন্দরী বিনোদিনীর উদ্দেশ্যে একটু হেসে বলল, ভালো আছো? বিনোদিনীর মুখে উজ্জ্বল একটা হাসি দেখে উপস্থিত সকলেই অবাক। পরের মুহূর্তেই বিনোদিনী বলল, হ্যাঁ ভালো, তুমি? পঙ্কাদার অবস্থা কিছুতে সদ্য গঙ্গায় ডুব দিয়ে আসা তীর্থযাত্রীদের মতো। আর যাই হোক, এরূপ একটা সুন্দরী মেয়ে যে একটিবার হেসেছে, এই বা কম কিসের। কনে যাত্রী এসেছে শুনে শালিনী দৌড়ে আসে। এসে দেখে পঙ্কাদা বিনোদিনী উভয়কে দেখে হাসছে। নিচে আসা মাত্রই তুলি দিদি শালিনীর হাতখানা আলগা করে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। শালিনীর মনে মনে কষ্ট হলো। তারপর ভাবলো, কারোর তো দোষ নেই, এতে কি আর করা যাবে। আবারও আগের মতো শালিনীও মিলিয়ে গেল কচি কাচাদের ভিড়ে, ঠিক যেমনটা ছিল সে বিয়ের দিন গায়ে হলুদের আগে। না, ভালো কাটেনি বৌভাত্তা শালিনীর। সে নিজের অনিচ্ছা সত্ত্বেও বাসীদের ভিড়ে হারিয়ে গিয়ে দেখেছিল কিভাবে পঙ্কাদা আর বিনোদিনী মহা সুখে গল্প করছে। কোনো রকমে কাটল। তুলি দিদিও গল্পে মত্ত। শালিনী যে বাড়ির কেউ নয় যেন। শালিনীর একা একা লাগছে। বহুবাদ শেষ। পরদিন সকালে উঠতে শালিনীর বেশ দেরি হয়েছে। উঠে সকলের শোরগোল আর হাঙ্গামা। পিসি ঘরের সামনে দিয়ে দৌড়ে যাওয়ার ভঙ্গি কর, সব শেষ, ঘুম থেকে ওঠ, সব শেষ হয়ে গেল। বরাবরই পিসি একটু বেশি রিয়েক্ট করে। পিসির শোবার ঘরে বিড়াল টিড়াল ঢুকেছে হয়তো, এর থেকে বেশি কি হবে। তাতেই সাধারণত পিসি চিৎকার করে বাড়ি মাথায় করে। এই প্রতিক্রিয়া আমাদের অজানা নয়। হঠাৎ পাশের ঘর শালিনীর কানে এলো, না না, এবার থানা পুলিশ করে ফেলো দাদা। এটা ছোকরার গলা মনে হচ্ছে, কিন্তু বিয়ে বাড়ির এমন ভরা আনন্দে কার আবার কি ঘটল। শালিনী পায়ে পায়ে ঘর থেকে বেরোতেই দেখে মা দেওয়ালে মাথা ঠুকে কাঁদছে। বাবার কি কিছু হলো? না, বাবা তো দিব্যি চেয়ারে বসে ভাবছে, তাহলে কার কি হলো?
বৌমণিকে ঘরে ঢুকতে দেখে শালিনী জিজ্ঞেস করলো ইশারায়, বৌমণি কি হয়েছে? সবাই কাজ কেন? পুলিশ কি হবে? বৌমণি ভীষণ ভীত হয়ে, তোমাদের বিনু দিদি পালিয়েছে আজ ভোর রাতে। কি বলছো এসব বৌমণি? মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হলো। কার সাথে পালালো? পঙ্কাদা? না, যদি তাই হতো বৌমণি জানতো আগে, পুলিশ থানার দরকার হতো না। কিন্তু এবার কি হবে? সত্যিই সকলে চিন্তিত, মেয়েটা এই যুগে কোথায় গেল, কার সাথে কে জানে। আসলে বিনু দিদি একটু অন্য ধরনের, অনেক বেশি কোমল স্বভাবের বলে কেউ কিছু বলতো না। কিছু বললেই অল্পেতে গায়ে লাগতো, কষ্ট পেত বিনু দিদি, তাই কেউ কিছু বলতো না সেভাবে। ইদানিং বিয়ের কিছুদিন আগে, তা হবে প্রায় মাসখানেক আগের ঘটনা, বড়দাদার বিয়ের আগে বাড়ির সকলের ইচ্ছে ছিল বিনু দিদির বিয়ে দেওয়ার। অহেতুক কোনো কারণ ছাড়াই অনেক বেশি ক্রিয়া প্রতিক্রিয়া করে বাড়ির সকলকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তাকে যেন কেউ ভবিষ্যতে আর কখনো বিবাহের জন্য জোর না করে, আর সাথে তার কোনো রকম বিষয়ে কেউ কোনো খোঁজখবর না নিলে সে খুশি হয়। এই যেমন কোথায় যাচ্ছে, কখন বাড়ি আসবে, এসব কেউ জিজ্ঞেস করে তাকে যেন বিব্রত না করে। হ্যাঁ, বিনু দিদি কিছুটা এমনই ছিল। বাড়ির লোকজন বুঝতো তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ, যেগুলি সে বয়সের মেয়েদের শোভা পায় না। তার কপালে জুটেছিল এমন সুন্দর রাজপুত্র, রাজপ্রসাদ, সেসব ছেড়ে সে গেল কার সাথে? কারণ শালিনীর মতো পঙ্কাদার থেকেও সুন্দর রাজপুত্র আসে বলে ধারণা নেই শালিনীর। না, বর্ধাভাই বৌমণিদের অষ্টমঙ্গলা আবারও ভালোভাবে শান্তিতে মিটল না। যে বসুবাড়ি কাল বিকেলে আলোয় সেজে উঠেছিল, তার চারিদিকে অশান্তি আর সর্বাঙ্গ গ্রাস করেছে হতাশা। নিয়ম আজটুকু মাত্র হলো, চারিদিকে লোকজন, অতিথিদের সামনে কিভাবে বা অপমানিত হতে হলো বাড়ির লোকেদের। বাড়িতে বিশাল ঝামেলা চলছে তখন। 4 দিন হলো কোনো খোঁজ খবর পাওয়া গেল না বিনু দিদির। ফোন তখনও চালু, কিন্তু ধরেনি বাড়িতে কারো কোনো ফোন। যে মেয়ের সৌন্দর্য নিয়ে এত গর্ব ছিল বসুবাড়ি, সে মেয়ের জন্য আজ বাড়িতে অরন্ধন পালিত হচ্ছে। বিনু দিদির মা ওরফে শালিনীর মা নির্বাক হয়ে বিছানা নিয়েছে প্রায়। থানায় জানিয়েছে ওরা, কিন্তু বিনু দিদি পুরোপুরিভাবেই বেপাত্তা। বিনু দিদির ঘরে সব জিনিস নিপুণভাবে দিদি নিয়ে গেছে। মানে অনেকদিন আগে থেকে এই মতি ছিল। সময় যত বাড়ছে দূরত্ব তত বাড়ছে। বসু পরিবার এই সপ্তাহের মধ্যে রাতারাতি হাড়ি আলাদার ফুঙ্গি আঁটতে শুরু করেছে। বাকিদের বক্তব্য ছিল কোনো অজাত কুজাতের সাথে রাত কাটাচ্ছে তার ঠিক নেই। এই বাড়ির অন্যান্য মেয়েদেরও ভবিষ্যৎ আছে, তাই চিন্তা করতে হবে যে কালই একটা পরিবারের গায়ে লেগেছে তা যেন আর না ছড়িয়ে যায়। সপ্তাহখানেক পর হঠাৎ ফোন এলো একটা এদেশের নম্বর নয়। ফোনটা ধরল জেঠু। ওপার থেকে বিনু দিদি বলল, ওর পছন্দের মানুষের সাথে ও এখন খুব খুশি আছে, ভালো আছে। জ্যাঠামশাই অনেকবার জানতে চাওয়া শুধু বলেছিল বিনু দিদি এদেশেই নেই, অন্য দেশে তার প্রেমিক যেখানে থাকে সে দেশে রয়েছে সে। শালিনী মনে মনে ভাবল, হয়তো এই কারণেই পাসপোর্টের কোনো জরুরি কাজে হয়তো বৌভাতের সকালে বিনু দিদি ঘন্টা 2 জন্য ভ্যানিশ হয়ে যায়। হয়তো কেউ তার লক্ষ্য করেছিল, কেউ করেনি। আজ 10 দিন হলো বিনু দিদি বাড়ি নেই। সকলে আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসলো। ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে একটা পরিবার, শালিনীদের পরিবার। কাউকে দোষ দেওয়া উচিত নয়, তবে এটাই ঠিক, সকলের আনন্দে সকলেই থাকে, কিন্তু দুঃখে মরুভূমির পাশে যেন একটা জ্বলন্ত শ্মশান জ্বলছে একটা পরিবার। বাবা মা আর জ্বলছে শালিনী। সমাজের আগুন, অপবাদের আগুন। খোঁজ নিয়ে জানা যায় বিনু দিদির বিদেশি প্রেমিক ভিন্ন ধর্মের। না, আর যাই হোক, সম্ভ্রান্ত সুপরিবারে এরূপ অপবাদের আঁচ এর আগে কেউ লাগাতে সুযোগ পায়নি। সত্যি সত্যি এবার হাড়ি আলাদা হলো। 4টে নতুন পরিবার এক্ষণের নতুন বসু বাড়িতে। সকল জেঠু কাকু বয়োজ্যেষ্ঠ আত্মীয়রা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সকলের মধ্যেই কিছু অস্বাভাবিক আচরণ দেখতে পেল শালিনী। যারাই বিনু দিদির সাথে কথা বললেন, কথা শেষে সকলের মুখেই এক কথা, না রে, ওকে আর ফেরানো সম্ভব নয়, ও
ওর মনে অনেক অভিমান, অভিযোগ এই পরিবার নিয়ে, এই বাবা মাকে নিয়ে। এবং তাদের মধ্যে কেউ কেউ শালিনীকে একান্তে ডেকে বললেন, দেখ, জানি না এতে তোর কী লাভ হলো, কিন্তু একটা কথা মনে রাখিস শালিনী, অন্যকে সরিয়ে একা সব রাজত্বটা মহাসুখে ভোগ করা যায় না। শালিনীর কষ্ট লাগছে এত কঠিন কঠিন কথাগুলি শুনে। কি এমন বলেছে বিনু দিদি যাতে বাড়ি শুদ্ধ সকল লোক শালিনীকে দোষারোপ করছে? বন্ধু মহলে শালিনীর যোগাযোগ কমেছে, কারণ তার দিদি অন্য ধর্মের একটা ছেলের সাথে রাত কাটাচ্ছে। এই কথা বা কেবলমাত্র এই ঘটনার উপর ভিত্তি করেই সকলের পক্ষেই ভেবে নেওয়াটা হয়তো খুব সহজ যে এরূপ আচরণ বা দুঃসাহসিকতার পিছনে রয়েছে বাবা মার অক্ষমতা বা কুশিক্ষা। শালিনীর বন্ধুমহল এখন আর তেমন নেই। এমন কলঙ্ক বসবাড়িতে লেগেছে যে তা সহজে ভুলবার নয়। কেই বা আর বন্ধু হবে? একা একা ঘরে বন্ধ করে রাখা যায় তাকে, যাকে দ্বিতীয়বারের জন্য এই কলঙ্ক আর কিছুতেই না লাগে এই বাড়িতে। গত মাসে তুলি দিদিরাও এই বাড়ি ছেড়ে কলকাতা যাত্রা দিয়েছে। বড় ফ্ল্যাটে থাকবে তারা। শালিনী তো বিনু দিদির বোন ছিল, কে জানে হয়তো শালিনীও এমন অঘটনটি ঘটাতে পারে। সেভাবেই হয়তো তুলি দিদিরা বাড়ি ছাড়ল। সমাজে তো অবশ্যই সাথে সাথে বাড়িতেও বৈষম্যের সৃষ্টি হলো। বাইরে থাকাকালীন শালিনী সর্বদা কড়া নজরে থাকতে এখন। এই একা বিষণ্ণ দুপুরে শালিনীর হঠাৎ মনে হলো সকলে বিনু দিদির সাথে ফোনে কথাবার্তা বুঝালো, কত কিছু করলো। বিনু দিদি ওদেরকে কি এমন বলেছে জানিয়ে আবার এ বাড়িতে নতুন করে জল্পনা শুরু হচ্ছে শালিনীর নামে। শালিনীর নামে কিছু কি? শালিনীর হঠাৎ কি যেন পাগলামি চাপলো। ফোনটা হাতে নিয়েই ফোন করলো। হ্যাঁ, বিনু দিদিকেই। তাকে জানতে হবে তার অজান্তে সে তার সাথে কি এমন করেছে যে দুশ্চিন্তা তাকে রোজ রোজ তাড়িয়ে বেড়াচ্ছে। শালিনী যেন তখন আর নিজের মধ্যে ছিল না। একটা প্রচণ্ড রাগ, হিংসা তাকে বাধ্য করলো ফোনটি হাতে তুলে নিতে। ফোনে এখনো রিং হচ্ছে ওপার থেকে। ঠিক জানতাম তুই ফোন করবি। কেমন আছিস দিদি? এতদিন পর বিনু দিদির গলাটা শুনে শালিনীর চোখে জল আসে। একদম নাটক করিস না রে, জেঠু মামা ওরা তোকে কিছুই বলেনি? খুব জ্বলছিস না? দি ভাই, তুই কেমন আছিস? দি ভাই, কোথায় আছিস রে তুই? কোনো উত্তর দেয় না বিনু দিদি। উল্টে শালিনীকে ধমকে বলে, তোর মতো বোনের থেকে যে দূরে আছি তাই আমার ভাগ্য ভালো। কি করেছি রে আমি, তাই বলে তুই এত দূরে চলে যাবি? দি ভাই, কি করেছিস জানিস না তাই না? ছি ছি, ভাবতেও খারাপ লাগে মাঝে মাঝে যে তুই আমার বোন। এত হিংসা তোর মনে, যে একটা ছেলে যার আমাকে পছন্দ ছিল তুই তাকে হাত করার চিন্তা করিস। যে ছেলেটার বিয়ের দিন আমাকে দেখার জন্য ছটফট করলো, তারপর দিন সবসময় দেখছি তোর সাথে ঘনিষ্ঠ হয়ে একান্তে কত কথাই না বাবা ভালোবাসা আর ধরছে না। যেখানেই যাচ্ছিস তোর পিছু পিছু ছেলেটা, ধাক্কাও খেলি আবার। ভালো দেখতে ছেলে দেখলেই এত লোভী হয়ে যাস? নিজেকে আয়নে দেখেছিস কখনো যে পঙ্কার পিছনে ছুটছিলিস? বাবা মা তোকে আর কত বেশি ভালোবাসে তা আমার জানতে বাকি নেই। শালিনী উপর থেকে কোনো কথা বলে না, অঝরে কাঁদছে শালিনী। ক্লাস 5 থেকে একটা ফুল হাতা শার্ট চেয়েছিলাম স্কুলের জন্য, আমি পাইনি, বাবা মা তোকে দিয়েছিল তা। আরও এরকম অনেক উদাহরণ আছে আমার কাছে তোকে, যে আমি বিগত 18 বছর ধরে সহ্য করেছি, এটাই অনেক। কিন্তু একটা ছেলের পিছনে এভাবে কুকুরের মতো ঘোরাটা আমি সত্যি মেনে নিতে পারলাম না রে। বাইরের একটা ছেলেটাকে তুই একদিনে হাত করে নিলি, তাহলে ভাব বাবা মাকে তুই কিভাবে গ্রাস করেছিস আমার থেকে। তাই বাড়ি ছেড়ে দিলাম। আর এমনিতেই বাবা মাকেও মানতো না আমারই পছন্দ। কিন্তু তুই চিন্তা করিস না, তোর পছন্দ ভিন্ন ধর্মী হোক বা ভিন্ন গ্রহ থেকে, তোকে মানবেই। যতই হোক বাবা মার একমাত্র মেয়ে। আমার সর্বস্ব কেড়ে নিয়ে মা বাবা তোর জীবনটা সাজিয়েছে তোকে রাজরাজনী করবে বলে। এমনিতেও আমার জন্য ও বাড়ি থেকে কোনো পাওনা বরাদ্দ ছিল না, কারণ সকলে যে তোর মতো একটা শ্যামবর্ণের মেয়েকেই বসুবাড়ির ভবিষ্যৎ ভাবে। আমার ভুল, আমিও ও বাড়িতে জন্মেছি। থাক, তুই তোর একার রাজত্ব নিয়ে থাক, আমি ওই ছেলেটাকে নিয়ে দেখি ভাগ্য কতটা সাথ দেয়। বিনু দিদি এক নিঃশ্বাসে কথা শেষ করে মিনিটখানেক ধরে থাকে শালিনীর কিছু বলা থাকে যদি। নিজেকে সামলে শালিনী, বাবা মা কষ্ট পাচ্ছে দি ভাই,
সকলেই সবাইকে সমান ভালোবাসে, আমি কখনো এইভাবে ভাবিনি রে আমার শ্যামবর্ণী পৃথিবীটাকে। বাবা মা কষ্ট পাচ্ছে দি ভাই, চলে আয় তুই। বাবা মার একমাত্র রাজকন্যা তো তুই বনু, দেখে রাখ বাবা মাকে, যা করলে তাদের কষ্ট কমবে তাই কর। তোকে সাথে নিয়ে মা সবসময় মামা বাড়ি যায়, তোর সাথে মায়ের কত জল্পনা কত গল্প। আমাকে তো কেউ ভালোই বাসে না, তাই তোর সব ভালোবাসাটা এখন কিভাবে সকলের বিদ্বেষে পরিণত করতে হয় তা আমার জানা আছে। আর সেটা হয়েছে বলেই আজ আমাকে ফোন করেছিস তুই। একটা কথা মনে রাখিস শালিনী, তোর জন্যই ও বাড়ির হাড়ি আলাদা হয়েছে, মানুষগুলি বাড়ি ছাড়া হয়েছে। তোর জন্যই আমি বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তোর মতো বোন বা মেয়ে যেন কারণ না হয়। রাক্ষসীরা তোর জন্য আমার সারা জীবন নষ্ট হয়েছে, তোকে বোন বলে আমি আর ভাবি না। ছি। ফোন কেটে দেয় বিনু দিদি। সকলে সত্যিটা জানবেও না, সকলকে জানাবো বা বোঝানোও যাবে না। শালিনীর পক্ষে এই ক্ষত বিখ্যাত ভগ্ন মন নিয়ে কাউকে বোঝানো তো দূরে থাক, কারো সামনে গিয়ে দাঁড়াতে লজ্জাবোধ হচ্ছে। জীবনের 18 বছর অতিক্রান্ত করার পর আজ হয়তো কোথাও শালিনী আত্মহত্যার মানে বা প্রয়োজনটা অনুভব করছে। আজ এই পর্ব মান অভিমানের। একা ঘরে বন্ধহীন একটা যৌবন প্রাণ, হ্যাঁ এক প্রকার ছটফটি করছে। বৌমনির দিন দুয়েক ধরে বাপের বাড়ি গেছে, সেও এখন আর তেমন কথা বলে না শালিনীর সাথে। শালিনী শুনেছে বৌমনির হয়তো শরীর ভালো নেই, এর বেশি যদিও কিছু জানে না সে, তবুও মনে মনে সে নতুন সদস্য আসার আভাস পেয়েছে। দাদার বিয়ে 4 মাস হয়েছে। শালিনী একা ঘরে ডায়েরি লেখে। ফোন, সোশ্যাল মিডিয়া এসব আলোগুলিতে গেলে যেন শালিনীর চোখ ধাঁধিয়ে আসে। অন্ধকারে থাকে তো অন্ধকারই পছন্দ এখন ওর। মাঝে মাঝে ঈশ্বরের কাছে প্রাণপণে চায় যেন এই জগৎ সংসার থেকে তার এবার ছুটি মেলে। দেওয়ালে মাথা ঠুকে কাঁদে। বিনোদিনী যেভাবে সম্পূর্ণ ব্যাপারটাকে ভুল বুঝলো সেটা সে কি করে প্রমাণ করবে ভাবতে ভাবতেও ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। শালিনীর হঠাৎ মনে হলো কাউকে প্রমাণ করার দরকার নেই, না সে ও প্রমাণ করবে না। সে নিজে তো জানে যে বিনোদিনী সম্পূর্ণ ব্যাপারটা ভিন্ন দৃষ্টিতে দেখে তার নিজের দোষগুলি শালিনীর উপর দিয়ে চালান করতে চেয়েছে। শুধু চায়নি, করেও দিয়েছে। তাই সে আর পিছনে ফিরে তাকাবে না। যদি নিয়তি বলে কিছু থেকে থাকে সেটা সেই সবটা দেখবে। শালিনী তার নিজের জায়গাটা আগে তৈরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর সবাই সবটা বুঝবে। সেদিন বিকেলে হঠাৎ অনেকদিন পর আবারও বসার ঘরের ঝাড়বাতিটা জ্বলেছিল। শেষ জ্বলেছিল ঠিক বউভাতের দিন। 4.5 মাস আগে সারা রাত জ্বলেছিল ঝাড়বাতিটা। কি ভালোই না লাগে এই ঝাড়বাতিটা জ্বললে। বসার ঘর সহ বাড়ি যেন গমগমে করে আপনা থেকেই। বউভাতের পরদিন ভোর রাতে যখন ঝাড়বাতিটা নিভল তখন বিনোদিনী পালায় পেছনের 2 নম্বর দরজা দিয়ে। তারপর থেকেই সবাই অন্ধকার। নিজের ঘরে বন্দি থাকা অবস্থায় সেদিন বিকেলে জানালার পাশে একটু হাঁটুতে মুখ গুজে ভাবছিল শালিনী। আচ্ছা, তুলি দিদি শালিনীকে মনে পড়ে? ওরা একে অপরকে ছাড়া ঘুমোতো না, খেত না। এখন কেমন আছে তুলি দিদি? শালিনীর কিন্তু দিব্যি মনে পড়ে, অনেক মনে পড়ে। হঠাৎ জানালায় কাছে প্রতিফলিত হওয়া নিজের বসার ঘরের জানালা দিয়ে একটু কারো ঝাড়বাতির আলোর উপস্থিত বুঝতে পেরে খানিকের জন্য শালিনীর মনে হলো স্বপ্ন হতে পারে বা মরিচিকা হতে পারে হয়তো মনের ভুল। এমন সময় অচেনা একটা গলার আওয়াজে শালিনীর শীতল রক্ত উন্মত্তের মতো বিদ্যুতের গতিতে ছুটতে থাকে। এ গলা সে চেনে, এই গলা তার রাজপুত্রের গলা। হয়তো ঘোড়া ছুটিয়ে এসেছে তাকে অন্ধকারপুরী থেকে বার করে নিয়ে যাবে বলে। হ্যাঁ, পঙ্কাদা এসেছে, কিন্তু আলাপচারিতা চলছে। নিচে কিছু গুঞ্জন শুনে শালিনী বুঝল প্রসঙ্গত একটা কথা শালিনীর মনে হলো। পঙ্কাদাকে সে রাজপুত্র ভেবেছিল, তাতে তার দোষ কোথায়? বিনোদিনীর যদি তাকে ভালো লেগে থাকতো তাহলে তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল তা প্রকাশের জন্য। এটা তার দোষ। বিলাস কাকা সে বাড়ির পরিচারিক, সেই সবটা চিনিয়ে দিচ্ছে। বৌমনির বাড়ি নেই, আর তার ভাই আমাদের বাড়িতে এই সময়ে কি করছে? সে প্রশ্নটা প্রথমে শালিনীর মনেও এসেছিল, কিন্তু পরক্ষণেই বুঝল। হাঁটু থেকে মুখ তুলে শালিনী ঘরের জানালা হতে যথাসাধ্য ঝুঁকে পড়ে কথা শুনছে। আর যাই হোক, ঝাড়বাতিটার আলোর সাথে রাজপুত্রের গলাখানি যেন আরো মায়াবী করে তুলেছে।
বুট পরে এসেছে আজ। ও শালিনী না দেখেই হঠাৎ খটখট আওয়াজ পেয়ে ধরে ফেলল। একটিবার যদি তার দেখা পেত। বসার ঘরে রয়েছে 2 জেঠু আর পঙ্কাদার নিজে, আর রয়েছে শালিনীর 2 দাদা। আলোচনা চলছে বিনোদিনীকে নিয়েই। আলোচনার সারসংক্ষেপটা কিছুটা ছিল এরকম। দেখুন মেসোমশাই, বাড়িতে কেউ জানে না আমি এই বাড়ি এসেছি। জানলে ওরা আসতে দিত না আমায়। এই বাড়ির সেজকন্যা মানে বিনোদিনী বসুর জন্য কথা বলতে আসার প্রায় এক প্রকার ঠিকই করে ফেলেছিল বাড়ি থেকে। আপনারাও হয়তো তার কিছুটা আভাস পেয়েছেন। সপ্তাহ 2 পরই আমরা জানতাম হয়তো। আসলে মায়ের বিনুকেও এক দেখাতেই পছন্দ হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, ভাগ্যের পরিহাস। হঠাৎ করে এমন কাণ্ড। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো জায়গা আমার নেই। এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে এই বাড়িতে। দিদির থেকেই শুনেছি কিছুটা। বলছি মেসোমশাই, এখন কি পরিস্থিতি কোথায় আছে কিছু জানলেন? কি করবেন ভাবছেন? জ্যাঠামশাই সহ বাবার একমত, এ বাড়ির দরজা চিরজীবনের মতো বন্ধ ওর। আমরা ওকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তাও তুমি এসেছো দুঃসময়ে, পাশে দাঁড়িয়েছ, আমরা কৃতজ্ঞ। তোমাকে বলবো তুমি নতুন করে ভাবো, আমাদের দুর্ভাগ্য তোমার মতো। একজন সহৃদয় করিতকর্মা ছেলেকে পেয়েও হারাতে হলো। এর বেশি কিছু আর শুনেনি শালিনী। কিছুক্ষণ বোকার মতো ফ্যালফ্যাল করে সামনের পুকুরটার দিকে তাকিয়ে, এক সময় এই পুকুরের জল ছিল, মাছ চাষ হতো। তাদেরই পুকুর এটা। ছেলেবেলায় কত জল ছেটাতো। সবাই একসাথে হই হই করে স্নান করা, চিৎকার চেঁচামেচি, কান্না হাসি সব কিছু মিশিয়েছিল ছেলেবেলাটা। এত সব মনে করতে করতেই হঠাৎ দরজায় টোকা পড়ল। বিলাস কাকার দিনে 2 বার আসে খাবার দিতে। এরকম টোকা তো সে দেয় না। জানালা দিয়ে ডাকে আর বলে, খায় নাও মামুনি। এই বলে জানালা দিয়ে হাতটা বাড়িয়ে থালাটা দেয়। কিন্তু এমন সময় কে এলো? শালিনী পিছন ঘুরে দেখতে যাবে, ঠিক এমন সময় আবার পেছনে ঘুরতে হয় না। আগ থেকেই গলা শুনে বুঝে গেল শালিনী যে স্বপ্নের রাজপুত্র তার দরজায় এসেছে আজ। বেশ মলিন স্বরে পঙ্কাদা শালিনীর উদ্দেশ্যে বলে, দরজা খোলার হুকুম আছে, চাবি নেই আমার কাছে। শালিনী নিজেকে আড়াল করে উত্তর দিল, আচ্ছা তাহলে জানালার এপারে দাঁড়িয়েই বলি। দরজা থেকে জানালায় এসে দাঁড়ায়। আগেরকার দিনের জানালাগুলি মেঝে থেকে শুরু হতো। সে জানালার পাশে পঙ্কাদা এসে দাঁড়াতেই সম্পূর্ণ শরীরটাই দেখা গেল। নিজেকে লুকোতে শালিনী জানালার পাল্লার কাছে ঘেঁষে দরজার সামনে যথাসম্ভব গুটিসুটি মেরে দাঁড়ায়। এ কি, দেখা পাওয়া যাচ্ছে না যে? দেখা দেওয়াও কি পারুন? কি দরকার বলুন? তোমাকে না দেখলে বলবো কেমন করে শালিনী? বাচ্চা পান্না করো না তো, দেখে সামনে এসো, কথা আছে। এমন স্বরে বলল যেন জন্মান্তরের যোগ তাদের। শালিনী হারিয়ে যেতে যেতেও নিজেকে সংযত করে বলল, না, যাওয়া বারণ আছে আমার। আড়াল থেকে বলতে হলে বলুন, না হলে আসতে পারেন। সোজাসুজি শালিনীর উত্তর। আবার শালিনী কিছু থেমে বলে, আর কি বা কথা থাকবে আপনার দরকার তো ফুরিয়েছে। যার জন্য আমাকে ব্যবহার করতেন সেতু হিসেবে, সে দরকার তো বোধ করি আজ আর নেই। এখন আর কি কথা থাকতে পারে তাহলে? আর যদি থেকেও থাকে তাহলে আপনি আসতে পারেন, কারণ আমি আর কখনো কারোর সম্পর্কের মাঝে পিয়নগরি করব না। এমনিতেই এর জন্য আমাকে দোষী সাজতে হয়েছে। মিথ্যে অভিযোগ দিয়ে, মিথ্যে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। আপনার জন্য আমাকে কতটাই না নিচু কথা শুনতে হয়েছে, কিন্তু সত্যিটা শুধু আপনি জানেন আর আমি। এক নিঃশ্বাসে সমস্ত রাগ উগড়ে দেয় শালিনী। কি সত্যি বলছো কথাগুলি? হেয়ালি করছে না তো? আমি এসব বিষয়ে জানতাম না শালিনী। দিদি কিছু বলেনি আমায়। যদি তাই হয় আমাকে ক্ষমা করার উপায় নেই। তবুও একটা কথা ছিল যে খুব জরুরি। বলুন। আমার উচিত ছিল নিজের কাজটা নিজের করার, তা ঠিক কথা, কিন্তু তোমায় আমি ব্যবহার করিনি শালিনী। তোমাকে এখন সত্যিটা বোঝানো কঠিন হয়ে পড়বে জানি, কিন্তু তোমাকে সত্যিই মন থেকে ভালো বন্ধু ভেবেছিলাম। তোমাকে ওই শ্যামলকরণের মধ্যে একটা মায়াজাল আছে হয়তো, সেটা বুঝেছি বেশ। দরকারি কথাটা সোজাসুজি বলে এখন আসতে পারেন। আবারও সকলে সন্দেহ করবে, জল্পনা করবে। আপনাকে নয়, আমাকে নিয়ে করবে। বাড়িতে বিয়ের জল্পনা চলছে আমাকে নিয়ে। প্রথম থেকে জানতাম তুমি আমাকে বেশ পছন্দ করো। তাই যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার বাবার সাথে কথা বলতাম এ বিষয়ে।
কারণ আমি বেশ শিক্ষা পেয়েছি যে মানুষের সৌন্দর্য মানুষকে প্রমাণ করে না। মনের সৌন্দর্য, মনের পরিচ্ছন্নতা এবং শ্রদ্ধা সম্মান জ্ঞাপনের মধ্যে রূপ বা সৌন্দর্য কখনোই অপ্রাপ্য পায় না। তুমি যেভাবে বুঝেছিলে আমাকে, যেভাবে চেয়েছিলে শালিনী, হয়তো সেটি অদ্বিতীয়। আমি এও জানি যে বর্তমান পরিস্থিতিতে হয়তো তুমি মত দেবে না, তবু আমি বলবো, হৃদয় দিয়ে ভাবো একটু। কথা শুনে শালিনীর মনের আশার আলো জাগলো। গধূলির পরন্ত দুপুরের শেষ আলোটি যেন শালিনীর কপালে গিয়ে পড়ল। শালিনী হঠাৎ ভাবল যে স্বপ্নে বিরাজ করছে হয়তো। পর মুহূর্তেই ভাবে, না, হয়তো এতটাও তার কপাল সইবে না। মনে ধরে না বলতে ইচ্ছে করছিল না শালিনীর, একদম না। কিন্তু পরক্ষণেই ভাবে, যে ছকে সে পড়েছে সে ছক যে তবে সত্যি প্রমাণিত হবে। বিনোদিনীর অনুমান করা মিথ্যে জল্পনারা যে সত্যির জগতে এসে তার সামনে একগুচ্ছ কতকে ধিক্কার এনে হাজির করবে। এই পরিস্থিতি থেকে মুক্তি পাবার এই একটাই সুবর্ণ সুযোগ হয়তো ভগবান দিয়েছেন ঠিকই, কিন্তু সেই সুযোগ এতটাই ছককষে হেয়ালি করে পাঠালেন যাতে সে টোপকেও গিলতেও না পারে আর ছাড়তেও মন না চায়। সবটাই মায়া। এটুকু ভেবে দেখতে গেলে দেখবেন আমাদের জীবনেও এমন অনেক ছোট ছোট অসুবিধা থাকে। এ ধরাতাল ভগবানের এক পরম লীলা খেলা। শালিনীর ভাগ্যের চক্র আজ চক্রবুহে পরিণত হয়েছে। যে মানুষটিকে চেয়ে এসেছিল আজ তার ডাকে আর সাড়া দিল না। তার মত আর পেল না, ফিরে যেতে হলো রাজকুমারীকে। এই ভেবেও শূন্য হাতে রাজপ্রাসাদ থেকে রাজকুমারকে ফিরে যেতে হয়। কই, গল্পে তো এমনটি হয় না কখনো, যেখানে রাজকন্যারও মতো ষোলোহানা, সে গল্প এমনটা হয় বলেছেন। হয়তো পরের জন্মে মিলন ঘটবে, কিন্তু এখন দেখার বিষয় মিলন হয় কতদিনে। বোধিসত্ত্ব ওরফে গল্পের নায়ক পঙ্কাদা অবশেষে দ্বিতীয়বার প্রত্যাখ্যা কারণ ছাড়াই ব্যর্থ প্রেম নিয়ে বাড়ি ফিরল। বৌমণি সন্তান সম্ভবা। ধীরে ধীরে বছর খানেক কাটল। সময় যেন তার ঝড়ের গতিতে চলছে। একটার পর একটা মস্তিষ্কের মতির গতি হচ্ছে। শুভর্তীর্ণ বলা যেতে পারে। দেখতে দেখতে সময় এগিয়ে চলেছে। টুরি দিদির বিবাহের জন্য প্রস্তুতি চলছে। ওদের কলকাতার বাড়িতে গিয়েছিল শালিনী, বেশ বড় আর সাজানো। টুলি দিদি আগের মতো খোলামেলা মেশে না, এখন বড় হয়েছে বিবাহের প্রস্তুতি। শালিনীর বাবা মায়ের ভালো লাগে আর কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে। হাজারো লোকের সমাবেশে ভয় হয়। চারিদিকে নানা কথা ভেসে আসে, মেয়েকে মানুষ করতে পারেনি তারা। অসমর্থ তারা, ব্যর্থ তারা। কেমন করে মেয়ে নিজের আয়ত্তের বাইরে যায়? বিয়ে করবি তো কর, আবার অন্য দেশের অন্য জাত, বাবা। লোকে নানা রকমের উস্কানি, নানান রকমের সমাজবিরোধী চিন্তা মাথাচাড়া দিচ্ছে। আর ধীরে ধীরে ক্ষয় হয়ে মাটির সাথে মিশতে যেতে দেখেছে শালিনীর দুটি মানুষকে, যারা তার সাথে সবচেয়ে বেশি প্রিয়, তার সব থেকে কাছের নিজের মানুষ, ওর বাবা আর মা। বৌমনির বাড়িতে একের পর এক উৎসব লেগেছে যেন। চাঁদের হাট। বৌমনি স্বাদ হলো অনেক ধুমধাম করে। সেই স্বাদের সপ্তাহখানেকের পর শালিনীর রাজকুমারের বিয়ে। আজ বোধিসত্ত্বে নতুন পথ চলার সূচনা হচ্ছে। ডায়েরির পাতাগুলি শালিনীর কলমের স্পর্শে স্মরণীয় হয়ে থাকছে। কাগজে হঠাৎ বর্ষা এলো। এই যে বাঁধ ভাঙা বর্ষা। স্মৃতির মালকিন নিজের অজান্তে এই প্রচণ্ড বৃষ্টিতে ভেজা ডায়েরির পাতাগুলির হাতে আশ্রয় আশ্রয় ছিন্ন ভিন্ন করে ফেলে। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টির পর যখন মেঘলা আকাশ একটু ধরেছে, ওই কালো হরিণ নয়ন দুটিতে লাল আভা ফুটে উঠেছে। সেখানে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালো মেয়ে কৃষ্ণকলির সাথে চতুরঙ্গ উপন্যাসের দামিনী মিলেমিশে একাকার হয়েছে আজ। ঠিক সেরকম অনুভূতি হচ্ছিল সেদিন শালিনীর, যেমনটা হয়েছিল। বৌভাতে বিনোদিদির সাথে পঙ্কাদাকে মহাসুখে গল্প করতে দেখে। না, হিংসা ঠিক নয়। বিনোদিদির সাথে দাদার নতুন জীবনে পা রাখলেও হয়তো এমনটা হতো না, তবে এটা হিংসা ঠিক নয়। বসুবাড়ি সেদিন নিমন্ত্রিত ছিল সে আসরে, কিন্তু বসুবাড়ির যে শুভ কাজে যাওয়া মানা। ওরা পাড়া আত্মীয় স্বজন জুড়ে অশুভের ছাপ মাত্র। মাসখানেকের মাথায় বসুবাড়ি আলো করে একটা কন্যা সন্তান। বাড়িটি যেন একটা প্রাণ ফিরে পেল।
খানিক স্বস্তি, সকলে আবার স্বাভাবিক হচ্ছে। বসুবাড়ির শেষ প্রজন্মের জ্যেষ্ঠ কন্যা সন্তান বিনোদিনীর মোহ কাটিয়ে উঠেছে সকলে নতুন প্রজন্মের আরেক কন্যা সন্তানের সহিত। শালিনীর সব থেকে ভালো লাগে যখন মেয়েটাকে দেখে শালিনীর মা হাসে, তার সাথে খেলা করে তাকে কোলে নেয়। এই সুখই সুখ নয়, এই দুঃখই দুঃখ নয়। জীবনে আগে যা সমস্ত ঘটেছে তা অনেক ভালো ছিল বলে মনে হয়, তখন বর্তমানে দাঁড়িয়ে আরো কঠিন ভবিষ্যৎকে ধেয়ে আসতে দেখি। সুতরাং ভবিষ্যতে ভালো আসবে বা হবে এ ভাবনায় নিজের বর্তমান সুখ দুঃখে বিসর্জন দিও না। এখনই সঠিক সময়, পরে বলে কিছু হয় নাকি। খানিক স্বস্তি ছিল সেই মাস ছয়। এবার আবার আনন্দ উৎসব বসুবাড়িতে। দাদার বিয়ের প্রায় বছর দুয়েক পর অন্নপ্রাশন। মুখে ভাত অনুষ্ঠান সেবারে অনেক বড় করে হয়েছিল। শালিনীর কোথাও যেন মনে হয়েছিল এই 2টি বছর ছিল না তার জীবনে। সকলে আবার হাসতে স্বাভাবিক হচ্ছে, আবার আগের মতো। তুরি দিদির সাথে মজা আড্ডা, গল্প, গান, নাচ গান। ভাই বোনেরা এসেছিল বাড়িতে। ঠিক ধ্বংসস্তূপের ওপর প্রথম আলো পড়ল যে আজ, কিন্তু সে আলো যে ছিল ক্ষণিকের তা কে জানে। সামনের মাসে তুলি দিদির পাত্রস্থ, এবার শালিনীর পালা। রাজকুমারহীন রাজপ্রাসাদে যেন একটা চাপা উল্লাস খেলছিল শালিনীর ভিতর। সবাই রীতিমতো কানাঘোষা শুরু করে দিয়েছিল, কিন্তু শালিনী যে রবি ঠাকুরের কৃষ্ণকলির নায়িকা ছিল, তাতে কি কোনো রাজপুত্র? এমন ভাবনার মাঝেই হঠাৎ তুলি দিদি কাঁধের কাছে এসে চেপে ধরল শালিনীর। কোথায় গেছিল সে ক্ষণিক আগে? আবার কোনো সংবাদ এনেছে? মুখখানা দৈন্যদশার মতো রেখে আর চোখে শালিনীর দিকে তাকিয়ে থাকে তুলিদি। করুণ মুখে উঠবি বধূ, কি ব্যাপার? আবার কোনো ক্যামেরাম্যানকে দেখে ভালো লেগেছে নাকি এ অসময়ে? শালিনী বেশ খুশি হয়ে আড্ডার সাথে তুলি দিদির উদ্দেশ্যে প্রশ্ন করল। তবুও বেশ কিছুক্ষণ এরকম মুখ করে থাকার পর মুখ খুলল তুলি দিদি। কানের কাছে এসে ফিসফিসিয়ে, তোর রাজকুমার এসেছে, সাথে নববধূ। কতখানা শুনেই আনন্দে 8খানা হয়, 10খানা হয়ে যেতে চাই শালিনী। কি বলিস রে? কোথায় তারা? রাজকুমারের বউকে দেখতে হবে তো, কেমন মানালো। এই সবে এসেছে, নিচের ঘরে বসলো, দেখলাম তো ইয়া বড় গাড়ি নিয়ে। শালিনী ছুটে দেখতে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে জিজ্ঞেস করলো তুলে দিদিকে, এই আর তোর রাজকুমার কই রে? সে কথা তো আর মুখে আনিস না। বৌমনির ভাই, যার সাথে ওই দাদার বিয়েতে তোর ইয়ে চলছিল, সে জানে যে সামনের মাসে তোর বিয়ে। আর বলিস না, ধুর, সেসব বাচ্চা বেলার খামখেয়ালি। চ এখন দেখে আসি রাজকুমার আর তার নতুন রাজকুমারীকে। তুলি দিদি কোনো রকমের কথা ঘুরিয়ে চলল নিচে। তখন অন্নপ্রাশনের আয়োজন হচ্ছে সবে। অন্নপ্রাশনের শুভক্ষণ আছে একটা। চারিদিকে এই ব্যস্ততার মাঝেও শালিনী ঘাড় উঁচিয়ে তেড়িয়ে বেঁকিয়ে পর্দার আড়াল থেকে দেখল বউকে। পঙ্কাদা বেশ চিয়ারা হয়েছে এই মাস ছয়েকেই। সাদা একটা মস্ত গাড়িতে করে এসেছে। দেখছে সবাই বেশ খাতির করছে নতুন বউকে। শালিনী দেখে আড়াল থেকে বলে, ভালো, কিন্তু মানানি রে। রাজকুমারীর পাশে বেশ ফ্যাকাশে লাগছে দেখতে। তুলি দিদি পিঠে চাপড় মেরে, তোকে বেশি মানাতে বল। এই শুনলাম প্রেম করে বিয়ে আবার। সে কি বলিস কি রে? আবার প্রেম? কবে থেকে? বেশি নয়, মাস 2-এর আলাপ মেয়েটার সাথে। একটু জেদ করেই বিয়ে করেছে। মেয়েটাকে বাড়ির কারোর তেমন পছন্দ ছিল না। কেন রে? অত জানি না, শুনেছি যা, তোকে তাই বলেছি। চিন্তা নেই। বিনুদিদি করে পাগল হয়ে শেষে যখন তোর ভালোবাসার মর্ম বোঝে তোর কাছে এসেছে, তখন তুইও প্রত্যাখ্যান করে দিলি। বেচারা মনের কষ্টে এক প্রকার জেদ করেই করে ফেলল বিয়েটা। আর ছাড়, বাদ দে তো, যা হয়েছে হয়েছে। কপালে থাকলে ঠিক পেতাম এমন রাজপুত্রকে। হঠাৎ ডাক পড়ল, বন্দোবস্ত সব শেষ, এবার বাচ্চাটাকে আনতে হবে, এমনি হবে মুখে ভাত। বৌমনির ভাই আসেনি, কাজে বাইরে গেছে। পঙ্কাদাকেই মামার ভূমিকা পালন করতে হবে। দরজার দিকে তাকিয়ে বৌমনি হঠাৎ যে এভাবে শালিনীর উদ্দেশ্যে, শালিনী আগে বোঝেনি। শালু, যাও তো দেখি, নিয়ে এসো কোলে করে ওর বাবার সাথে। সেই যে গেল বাগানের ওইদিকে, সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে আজ, যাও তো নিয়ে এসো। রাজকুমার তখন লক্ষ্য করেনি শালিনীর উপস্থিত। বৌমনি এমন হেঁকে বলল, কে জানে, রাজকুমার ভাবলো হয়তো দরজার আড়ালে দাঁড়িয়ে ওকে দেখছিল শালিনী। কি আর করা যাবে,
বাচ্চাটিকে নিয়ে এসে শালিনী ঘরে ঢুকতেই চোখ নববধূর দিকে তাকাতেই সে আপাতমস্তক এক পলক দেখেই বুঝে যায় নববধূকে খাতির করার কারণটা কি। শালিনী যখন ঘরে প্রবেশ করবে ঠিক এর আগের মুহূর্তে পঙ্কাদা যে কি কথাটি বলেছিল তা কিছুটা এমন ছিল, আরে আমি ওকে বারবার বারণ করলাম এই সময়ে তোমাকে অত দূর যেতে হবে না, না হয় আমিও যাচ্ছি না। ওই জেদ ধরল যে যাবে না, ওই বাড়ির বনে দিয়ে আনার কথা তো কম শোনেনি। দিদি ভাই, শালিনীর বৌমণি, এর থেকে এত মিশুকে আর হুজুকে দেখতে এমন অবস্থা না থাকলে একাই বাড়ি মাথায় করতে পারে মেয়ে। সকলে মিলে হাসছিল। শালিনীর এবার মনে মনে একটু রাগ হচ্ছিল। পঙ্কাদা শালিনীকে ঘরে ঢুকতে দেখেই থেমে যায়, এক পলকে চেয়ে থাকে শালিনীর দিকে। শালিনীও নিজেকে সংযুক্ত করে পারে না। এমন চামনি কতদিন পর দেখলো সে রাজকুমারকে, মাথা ঘুরিয়েই পড়ে যাবে ভাবে শালিনী। তবে পরের মুহূর্তেই আবার মনের কালো মেঘগুলি একসাথে এসে জমে, কোথাও যেন হালকা হিংসার আভাসও পায়। এমন রাজকুমারকে সে আর কখনো পাবে না। শালিনী মনে মনে বলে, থাক নাই বা পেলাম, সব পেলে তো নষ্ট জীবন, দূর থেকেই দেখে যাই। আমার বিনোদিদি ভারী অবুঝ, ভারী ক্যাবলা, বলি এমন রাজপুত্রের থেকেও সুন্দর তোর ওই ভিনদেশী। শালিনীর ভাইজি কেশ মামার হাতে দিয়ে সরে আসে। অন্নপ্রাশন পর্যায়ে চলছে। আলো ক্যামেরা লোকজনের ভিড়ের মধ্যে হঠাৎ শালিনী লক্ষ্য করলো একটা হাত তাকে ডাকছে, কাছে যেতে বলছে। নাম কি তোমার? শালিনী। তোমার? বিদিশা। তোমায় কেন ডাকলাম জানো? কেন বলুন? তুমি এই যে এমন সুন্দর ঘাগরা, এমন সুন্দর ঝুমকো পরেছ, চুলটাকে কায়দা করে এমন বেঁধেছ, এসব আমিও আমার ছেলেবেলায় করতাম। তোমাকে দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ওদিকে অন্নপ্রাশনের রীতিনীতি চলছে, অন্যদিকে শালিনী আর পঙ্কাদার বউ বিদিশা মিলে চুটিয়ে গল্প করছে। প্রথমে শালিনীর একটু অস্বস্তি হলেও পরে হালকা করে একটা খেলা খেললো, না জানার ভান করা খেলা। এখন পড়ো না কেন? এখন বিয়ে হয়ে গেছে, আর তারপর বর্তমানে শরীরটা ঠিক ভালো নেই। ও, তোমার বর আসেনি? শালিনী প্রশ্ন করে নিজেই হেসে ফেলল। কোনো হিংসাবশত নয়, মজার ছলে শালিনী বেশ নাটক করে যাচ্ছিল। ও মা, আসবে না কেন? এসেছে তো, ওই যে ভাত খাওয়াচ্ছে, সেই আমার বর, বোধিসত্ত্ব নাম। ও ওইটা? আচ্ছা, তোমাদের প্রেম করে বিয়ে? না, বেশ সুন্দর দেখতে তোমার বরকে, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই তো মাস 6 আগে বিয়ে হয়েছে। বাহ, তা শোনাবে নাকি তোমাদের প্রেমের গল্প গাছা? ভারী লাগে আমার প্রেমের গল্প শুনতে। না থাক, তোমার বর শুনলে যদি আমায় বকে। থাক, আমি চলি। আরে না না, খামোখা বকবে কেন তোমাকে? দাঁড়াও, আমি বলছি। ও যেখানে কাজ করে আমি সেই কোম্পানির অন্য ব্রাঞ্চে পদে ছিলাম। ও প্রায় আমাদের ব্রাঞ্চে আসতো, সকলেই ওকে দেখে পুরো ফ্ল্যাট হয়ে যেত। বুঝলে, এমন সুন্দর রাজপুত্রের মতো ছেলে, সকলেই কথা বলতে চাইতো ওর সাথে। ও তেমন পাত্তা দিত না। আর তুমি? সত্যি বলতে আমারও পছন্দ ছিল, আমি সর্বদা ওর সাথে সাথে থাকতাম। কাজ ফেলে ওর পিছন পিছন ঘুরতাম, কোনো না কোনো বাহানা দেখিয়ে। বাড়ি থেকে খাবার আনা সত্ত্বেও ক্যান্টিনে খেটে যেতাম আর ওকে খুঁজতাম। আর অফিসে যখন সুটেড বুটেড হয়ে যেত না, তখন সত্যিই চোখ ফেরানো যেত না। ও ভালোই লক্ষ্য করে ব্যাপারটা। তারপর একদিন কি হয় জানো? ক্যাবলার মতো শালিনীর প্রশ্ন। কি হয়? ও আমার সাথে নিজে এসে কথা বলে, বলল ওর নাকি আমাকে পছন্দ, ভালো লেগেছিল প্রথম থেকেই। শালিনীর মনে এবার ভারী হিংসা হচ্ছিল। শালিনীর দোষটা কোথায়? প্রথম প্রথম সেও তো এইভাবেই সব কাজ খুঁজত, তার হারিয়ে যাওয়া পঙ্কাদাকে এইভাবেই পেতে চাইতো। গল্প শুনে শালিনী আরো মরিয়া হয়ে উঠল। বিদিশাকে প্রশ্ন করল, তাও কবে নাগাদ প্রেম শুরু হলো? মানে কতদিনের প্রেম তোমাদের? 2 মাস হবে হয়তো। বাহ, মাত্র 2 মাসের চেনা ছেলেটাকে বিয়ে করে ফেললে। অচেনা একটা ছেলে, চেনো জানো না, 7 পাঁচ না ভেবেই ঝুলে পড়লে। হ্যাঁ, কিচ্ছু বললে আমায়? শালিনী রেগে উঠে চলে এলো। পঙ্কাদের দিকে চাইল একবার, তারপর দৌড়ে সোজা চিলে খোটায়। শালিনীর এখন মাত্র 19 হয়েছে, আর একটা বছর অপেক্ষা হয়তো করা যেত,
ততদিনে এই বাড়ির পরিস্থিতিও ঠান্ডা হয়ে গেছে। শালিনী ইদানিং পঙ্কাদাকে অশুভ বলে মনে করতে শুরু করেছে। বাড়ির যে কোনো অনুষ্ঠানেই ওরা আসবে আর ওভাবেই শালিনীর মনে কষ্ট পাবে। এই রীতি সেই বৌভাত থেকে চলে আসছে। অন্নপ্রাশন শেষ বেশ কদিন পর বসুবাড়ির দরজায় একদিন সকলের টোকা পড়ল। দরজায় টোকা তো দেয় না কেউ, দুধ-আলা কাগজ-আলা ওরা তো সব দরজা দিয়েই দিয়ে যায়। কে এলো তবে? দরজায় টোকা শুনে শালিনী ছুটতে ছুটতে ছাদে গেল দেখবে বলে। যা দেখলো তার প্রেক্ষিতে সারাংশটা কিছু এমন ছিল, ভগবান তুমি কি চাওনি বাড়িতে একটু সুখ শান্তি বিরাজ করুক, সকলে আমার সাথে একটু ভালো থাকি। সবে সুখের দিন শুরু হয়েছিল বাড়িতে, তার মধ্যে আবার অশুভ ডাক। বিলাসদার দরজা খোলার সাথে বাড়িতে রীতিমতো হুলস্থুল কাণ্ড। ইস, আর কত কাণ্ড যে ঘটবে, কত অঘটন এখনো দেখা বাকি কে জানে। বিনু দিদি ফিরে এসেছে। সংসার খেলা শেষ, সব মিটে গেল মাত্র 2 বছরের ভিতরে। বসু বাড়িতে শুধু পুলিশ আসতে বাকি ছিল সেদিন, পাড়াময় ছিচি করছিল লোকজন। পুরো 2 বছর লেগেছে শোক দুঃখ লজ্জা ভুলতে, একটি দিনেরও রেহাই নেই, আবার সবটা শেষ হয়ে গেল। শালিনীর শরীর মন বলে আর কিছুই বিশেষ অবশেষ নেই। যতবার সে কাউকে আঁকড়ে বাঁচতে চাইছে ততবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে আছাড় মেলে ফেলে দেওয়া হচ্ছে। যতবার সে স্বাভাবিক হতে চাইছে, প্রাণ খুলে হাসতে চাইছে, ততবার সে বলতে চেয়েছে যে সে ভালো আছে, ততবার তার চারপাশে অন্ধকার গ্রাস করছে। এটাই হয়তো জীবন যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, আর লড়াই করছি হাসি মুখে টিকে থাকার। শালিনীর বাবা মা এ বাড়িতে বিনোদিদিকে তুলে নিয়ে নারাজ, কিন্তু এখন বিনোদিদি কোথায় যাবে? থানা পুলিশ হলো, প্রাথমিকভাবে ঠিক হলো বসু বাড়িতে বিনোদিদির অধিকার আছে, সে বাড়িতেই আপাতত থাকুক। এবার বিনোদিদির পরিবর্তন সম্পর্কে বলি। চেহারার খানিক পরিবর্তন হয়েছে, মুখে একটা দুঃখ চাপ ঠিকই, কিন্তু চোখ যে অন্য কথা বলছে। চোখ বলছে শালিনীর সুখ তার এখন চোখে সইবে না। থম মেরে থাকা বিনোদিদি ভিতরে ভিতরে হাসছে, আর হিংসার একটা বিশ্রী খেলা হাসছে। ভয়ে ভয়ে থাকে শালিনী। বিলাস কাকা খাবার দিয়ে আসে। বাড়ি থেকে বিনোদিদিকে বলা হয়েছে বাড়ির কাউকে যেন সে আর মুখ না দেখায়। তার কালিমাখা পোড়া মুখ একটা অলক্ষণের আভাস দেয়। বাড়ির কেউ জানতে চায়নি কেন কি জন্য এসব হলো, কেউ বিনোদিদির উপস্থিতি বুঝতেই চাইতো না। শালিনী মাঝে মাঝে বিনোদিদির মন ভোলাতে গান গাইতো জানালার ধারে বসে। হয়তো বিনোদিদির মনটা একটু ভালো হবে, যতই হোক তার নিজের দিদি তো না। বিনোদিদি একদিন সকালে আবার শুরু করেছে শালিনীর নামে দোষ দিয়েছে। বাড়িতে উপস্থিত সকলেই সামনে শালিনীর উপর ভীষণ নিম্নমানের পরিচয় দিয়ে বাজে দোষ চাপালো বৌমণি। বৌমণির ভাইকে হাত করার তালে ছিল শালিনী। শালিনীর মতো বোনের জন্য বিনোদিদির জীবনটা শেষ হয়ে গেছে। বাবা মায়ের নামেও দোষ দিতে বাধ্য না একটিবারও। নানান রকমভাবে ঘরের শান্তি ভগ্ন করার প্রতিনিয়ত অনন্ত চেষ্টা তখন বিনোদিদির। শালিনী নাকি তার সুখের জীবনে অভিশাপ দিয়েছে, এমনটাও দাবি করেছে সে। বিনোদিদির তখন উদ্দেশ্য বলতে প্রধান উদ্দেশ্য ছিল নিজের জীবনটি যেভাবে নিজে হাতে নষ্ট করেছে সকলের জীবনও তেমনভাবেই নষ্ট করা। সেভাবে সে সকলের চোখের কাঁটা হয়েছে, শালিনীকে সেভাবে চোখের কাঁটা বানিয়ে তবে তার শান্তি। যেভাবে সে প্রতিনিয়ত অপদস্থ হচ্ছে, শালিনীও যেন সকলের সামনে তেমন নিচু হয়ে যায়। কিন্তু কথাই যে আছে, কারোর ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি সব থেকেই বেশি হয়। সবটা সত্যিই ফলেছে। নিজের কর্মফলের দোষ যতই দিক না কেন বিনোদিদি, নিজের কর্মফলে ভোগা জীবনটাকে বইতে কিন্তু হবে তাকেই। বিনোদিদির মধ্যে আলাদা রকমের কিছু ভাব ও আচরণ দেখা গেছে, যেটাকে আমরা মানসিক ভারসাম্যহীনতাও বলে থাকি। তুলি দিদিরা এ খবর পাওয়া মাত্রই আর এ বাড়িতে ফোন করে না। মাসখানেকের মধ্যেই তুলি দিদির বিয়ে। সে বিয়েতেও যাওয়া হলো না শালিনীর। একের পর এক বিয়ে গেল, কিন্তু সে দিনগুলি শালিনী কাটতো ডায়েরির পাতায় মুখ বুঝে। আর দেরি করল না বেশি, শালিনীর জন্য তড়িঘড়ি পাত্র দেখতে শুরু করল। শালিনী বুঝলো বিনোদিদির ভীষণ রাগ হতো কারোর বিবাহের আয়োজন দেখলে। শালিনী মাঝে মাঝে সেই একটা বিয়ে থেকে শালিনীর সাথে কি না হয়ে গেল,
পঙ্কাদেরকে ছাড়া একসময় শালিনী ভাবত না, এখন আর ভাবে না। তার নতুন সংসার, নতুন অতিথি হচ্ছে। সে ভেবে আর কি লাভ শালিনীর? যা গেছে তো একেবারেই গেছে। ছেলের শহরের মস্ত গাড়ি আছে, সরকারি চাকুরিজীবী, বাড়ির বড় ব্যবসাও আছে। রাজরানী হয়ে থাকবে শালিনী। গায়ের রংটা যে একটু চাপা শালিনীর, তা নিয়ে অবশ্য ও বাড়ির কেউ প্রশ্ন তোলেনি। পাত্র দেখতে বেশ, আর কোনো দেরি নয়, সামনের বছরই বিয়ে। শালিনীর 21 বছর বয়স, আবারও বিয়ে বসুবাড়িতে দ্বিতীয়বার। এই ধারাবাহিক শুরু হয়েছিল বাড়ির বড় ছেলের বিয়ে দিয়ে। আজ আবারও আরেকটি বিয়ে সানাই বাজল ছোট মেয়ের বিয়েতে। আবার আনন্দ অনুষ্ঠান, সমস্ত কিছু একেবারে গুছিয়ে দেওয়া হচ্ছে শালিনীকে। সোনা, খাট, আসবাব, তত্ত্ব, আরও কত কি। বিনু দিদি একা ঘরের দরজা বন্ধ করে বসেছিল। শালিনীর খানিক সময় খারাপও লাগলো বটে তার জন্য। নতুন ঘর, নতুন সাম্রাজ্য, যেমনই তার ইচ্ছা হতো বৌমণিকে দেখে। সে আসলে একটিবার মাত্র শেষবারের জন্য শালিনী খুঁজেছিল মঙ্কাদাকে, দেখা পায়নি। হাত ভর্তি গয়নায় সেজেছে আজ, কপালে সিঁদুর উঠল, স্মৃতিসহ পুরো জীবনটাতে নতুন রঙে রাঙিয়ে দিল। আহা, কি মিষ্টির রংটাই না সিঁদুরের। ঘরের পাশে কান ঘেঁষে জীবনসঙ্গী বলে গেল, কনগ্রাচুলেশনস। শালিনী বসু থেকে শালিনী বসু দেব হলেন। ওয়েলকাম টু আওয়ার দেব ফ্যামিলি। মিষ্টি গলা, মিষ্টি সুরের সাথে সাথে মিষ্টি গন্ধ, নতুন ঘরের গন্ধ। রাজকীয় বাড়ির ওদের ঐতিহ্য মেশানো। ফুল ভর্তি খাতে শুতে অনেকদিন পর শালিনীর মনে হলো যে ভালো আছে। শালিনী যখন অন্য স্বপ্ন দেখছে ভিতরে, তখন অন্য সুর। আস্তে সাথে নরকপুরী ছেড়ে মোহের স্বপ্নে ভাসতে শুরু করলো শালিনী। জার্মানির বার্লিন শহরে হাজার হাজার গির্জার ভিড়ে ঠেলে কোনো রকমের ভিতরে যাওয়ার উপায় নেই। সাধারণত খ্রিস্ট ধর্ম প্রধান দেশগুলিতে ডিসেম্বরের বড়দিনটা সবথেকে বড় অনুষ্ঠান হিসেবে ধরা হয়। আর সে সুবাদে ডিসেম্বরের মাস জুড়েই শহর জুড়ে ব্যস্ততা, আমেজ, কেনাকাটা, আনন্দ, ঘরে ফেরা, নিজেদের মানুষদের সাথে মিলেমিশে সময় কাটানো। ঠিক আমাদের দুর্গাপুজোর মতোই খানিক। সামনের গির্জা থেকে বেরিয়ে রিম তার মায়ের আগে আগে ছুটতে থাকে। ভীষণ মজাই আছে আজকে রিম। সামনে হাবেল নদীর তীর ঘেঁষে একটা হালকা স্নিগ্ধ হাওয়া, গির্জার সে প্রার্থনার প্রশান্তির আওয়াজ। অকারণে ছোটাছুটির বাচ্চামোর স্বভাব কাটেনি তখনও রিমের। কিছুটা ছোটার পর হাঁপিয়ে উঠে দৌড়ে গিয়ে সামনের চেয়ারে বসেন। পাশের ব্যক্তিকে রিম জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য নেম? এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম? অত্যন্ত ক্ষীণস্বরে মাথা ঝুঁকে বসে থাকা ব্যক্তি হাতের ঘড়িখানা থেকে বলল, 8টা। অবাক হয়ে তার দিকে তাকায় রিম। তুমি বাঙালি? হাই, আমি রিমঝিম ফ্রম ইন্ডিয়া, হ্যাপি ক্রিসমাস। হাতখানা বাড়িয়ে দেয় রিম। ব্যক্তি চুপ করে মাথা গুজে মনমরা হয়ে বসে আছেন। শুধু করলো, আর কোনো সাড়া নেই মুখে। আঙ্কেল, তোমার মন খারাপ? হারিয়ে গেছে কিছু? ব্যক্তি বিরক্ত বোধ করলো খানিক, তারপর রিমের দিকে তাকিয়ে বলল, হারিয়ে গেছে ঠিকই বলেছ তুমি। তুমি হারিয়ে গেছো। কার সাথে এসেছিলে? সবসময় মা বলে মায়ের সাথে সাথে থাকতে। আমি মায়ের কথা শুনি তো, তাই আমি হারিয়ে যাইনি। তুমি কার সাথে এসেছিলে আঙ্কেল? আমার মমের ফোন থেকে কল করতে পারো। দাঁড়াও, মাম্মি। মা ডাকতে ডাকতে চলে গেল রিম মায়ের কাছে। রিমের মা সামনের দোকানে দাঁড়িয়ে কিছু জিনিস কিনছিল। ক্ষীণেশ্বরে লোকটি বলল, আমার কেউ নেই। শোনো, তোমার মাকে ডাকার প্রয়োজন নেই, আমি একাই হারিয়ে গেছি। কিন্তু কে শোনে কার কথা? রিমোর মাকে নিয়ে আসছে। দূর থেকে ঝাপসা লাগছে রিমের মায়ের মুখখানা। কাছে আসতে চিনতে পারে দুজন দুজনকেই। ক্ষণিকের জন্য ফিরে যায় 18 বছর আগে। ভালোবাসার টান হতো একেই বলে। ভিনদেশে এসেও এই পুরনো দেখাটা হবারই ছিল। কিন্তু সময় যে এখন আর নেই। অসময়ে এমন দেখা না হলেই হয়তো ভালো হতো।